মডার্ন যুগের মেয়েটি টাইম ট্রাভেল করে এমন একজনের স্ত্রী হয়ে ওঠে যার শেষ 7 জন বউ মারা গেছিল। মেয়েটির স্বামীর ছিল এক গোপন রহস্য, কিন্তু সেই রহস্য জেনে ফেলার পর মেয়েটির সাথে কি হবে সেই নিয়েই বেশ ইন্টারেস্টিং একটা টাইম ট্রাভেল ড্রামা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র কেটিকে দেখতে পাই, যার কিনা সবে সবে বিয়ে হচ্ছিল এবং তার বিয়ে হচ্ছিল এই সাম্রাজ্যেরই বিখ্যাত বা বলা যায় কুখ্যাত জেনারেল লিওর সাথে। এবার তারা যখন বিয়ে রিচুয়ালস করতে যাচ্ছিল তখনই কেটি মনে মনে ভাবে যে লিও কি আমাকে এখনই মেরে ফেলবে। তবে যাই হোক, টাইম ট্রাভেল করার পর অন্তত একটা ক্ষমতা আমি পেয়েছি, মানুষের মন পড়ে ফেলার ক্ষমতা, এবং সেই ক্ষমতার সাহায্যে আমি বুঝতে পারবো আমাকে কখন মারতে চায়। এবার তারা যখন বিয়ে রিচুয়ালস করতে যাচ্ছে, আশেপাশে যে সমস্ত দাস দাসীরা ছিল তারা তো বলে ওঠে যে নাও এবার কফিন তৈরি করে ফেলো, কারণ এও তো মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। মানে লিওর এমনই দুর্নাম ছিল যে তার প্রত্যেক স্ত্রী বিয়ের রাতেই মারা যেত। এবার বিয়ের রিচুয়াল শেষ হয়, কেটি মনে মনে ভাবছিল যে মহারাজ লিওর সাথে 7 জনের আজ অব্দি বিয়ে ঠিক করেছে, কিন্তু তারা প্রত্যেকেই মারা গেছে এবং প্রত্যেকেই বিয়ের রাতেই মারা গেছে। এই বইটা অর্থাৎ এই নভেলটা আমি সবে পড়তে শুরু করেছিলাম এবং শুরু করার সঙ্গে সঙ্গেই আমি সেই বইতে টাইম ট্রাভেল করি। আমি তো এখনো জানতেও পারিনি যে বইয়ের পরবর্তী অংশে কি হয়েছিল। আমার সাথে যে এবার কি হবে ভগবানই জানে। এবার তখনই আমরা লিওর হাতে একটা গ্লাভস মতো দেখতে পাই এবং কেটি মনে মনে ভাবে যে শুনেছি যে লিও সবসময় এই গ্লাভস পরে থাকে, হতে পারে যে ওর রহস্যটা এই গ্লাভসের সাথেই যুক্ত। আগের স্ত্রীরা কি ওর রহস্য জেনে গেছিল বলেই তাদেরকে মরতে হয়েছিল। এবার কেটি আর লিওকে তাদের ঘরে পাঠিয়ে দেওয়া হয় তাদের বাসর রাতে, এবং কেটি তো দেখে যে লিও তার দিকেই কেমন করে তাকিয়ে আছে। কেটি মনে মনে ভাবে যে কি আমাকে এখনই মেরে ফেলতে চাইছে নাকি, কিন্তু যাক অন্তত একবার চেষ্টা তো করে দেখি। এবং সে বলে ওঠে যে স্বামী, তুমি কি আমার মুখের সামনে থেকে এটা সরাবেও না? এবং লিও তখনই মনে মনে ভাবে যে স্বামী, এর আগে যে স্ত্রীরা এসেছিল তারা তো সকলেই আমায় ভয় পেত, এই মেয়েটা আমাকে হাজবেন্ড বলে ডাকলো, কি কিউট। এবং যেহেতু কেটি মনের কথা সবকিছু শুনতে পেত, কেটি তো লিওর মনের এই কথা শুনতে পায় এবং কেটি মনে মনে ভাবে যে আচ্ছা, সকলে যাকে নিষ্ঠুর এবং ক্রূরও মনে করে তার মনটাও আসলে কিন্তু নরমই আছে। তাই যদি আমি এই কুখ্যাত জেনারেলকে নিজের প্রেমে ফেলতে পারি তাহলে মনে হয় আমার বেঁচে যাওয়ার চান্স আছে, তাহলে আমি নিজের প্রাণ বাঁচাতে পারবো। এবার লিও তো তখনই কেটির মুখের সামনে থেকে যে হ্যান্ড ফ্যানটা ধরা ছিল সেটা সরিয়ে দেয় এবং লিও কেটির মুখ দেখতে পায়। কিন্তু লিও তো সঙ্গে সঙ্গে চিনতে পারে যে এই মেয়ের সাথে তো তার বিয়ে হওয়ার কথা ছিল না, এবং লিও বলে ওঠে যে তুমি তো অলিভিয়া না, কে তুমি? এবং সে কেটির গলা টিপে ধরে। লিও মনে মনে ভাবে যে যেহেতু আমার বিয়ে অলিভিয়ার সাথে ঠিক হয়েছিল তাই জন্য আমি লুকিয়ে লুকিয়ে সেন পরিবারে গেছিলাম তাদের মেয়েকে দেখতে, এবং তখনই আমি তাকে দেখেছিলাম, কিন্তু এটা তো সেই মেয়ে না। এবং কেটি তো তখনই বলে ওঠে যে আমার গলা ছাড়ো, আমি আসলে কেটি, সেন পরিবারেরই মেয়ে, অলিভিয়ার বোন। আমার দিদি ভয় পেয়ে তোমাকে বিয়ে করতে চায়নি, আর আমি অনেক দিন ধরেই তোমাকে খুবই পছন্দ করতাম, তাই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি ওর জায়গায়। এবং তখনই তো লিওর কিছু পুরনো কথা মনে পড়ে যায়। লিওর মনে পড়ে যায় যে কয়েক মাস আগে একদিন লিও হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়েছিল মাঝরাতে, এবং সে শহরেরই একটি জায়গায় অসুস্থ হয়ে বসেছিল এবং তখনই তার কাছে কেটি আসে। এবার কেটি তো তখনই লিওর হাতের সেই গ্লাভসটা ধরে দেখে এবং সে গ্লাভসটা ধরিয়ে দেখে যে লিওর গায়ের চামড়াটা অর্থাৎ তার স্কিনটা খুবই অদ্ভুত রকমের, তার গায়ে কেমন মাছের আঁশের মতো স্কেলস রয়েছে। এবং লিও তো তখনই তার হাত সরিয়ে নিচ্ছিল এবং কেটি তো তখনই বলে যে তুমি হাত সরিও না, আমি তোমার এই অসুখটা সারানোর চেষ্টা করতে পারি। এবার লিও তো বলে ওঠে যে তুমি আমাকে ভয় পাচ্ছ না, এবং কেটি বলে যে ভয় কেন পাবো, তোমার এই অসুস্থতার কারণ তো তুমি নিজে না, নিশ্চয়ই কেউ নিজের সাথে এমনটা করবে না। এবং লিও তো তখনই ভাবে যে আজ অব্দি কেউই আমার সাথে এত ভালো ব্যবহার তো করেনি। এবং তখনই সেখানে তার দিদি অলিভিয়া চলে আসে এবং সে কেটিকে বলে যে কেটি, তাড়াতাড়ি চলো, আমাদের এখান থেকে পালাতে হবে, আমাদের বাড়ির ওপর আক্রমণ হয়েছে, সেন পরিবারের সকলকেই মেরে ফেলা হবে। এবং কেটি তো তখনই তার দিদির সাথে সেখান থেকে পালিয়ে যায়,
কিন্তু সে যাওয়ার আগে লিওকে একটা ওষুধ দিয়ে গেছিল। এবং লিওর এই কথাটাই মনে পড়ে। লিওর মনে পড়ে যে সেই মেয়েটার নাম ছিল কেটি। এবং লিও বুঝতে পারে যে সেই কেটি হচ্ছে আজকে তার স্ত্রী। লিও বলে ওঠে যে ঠিক আছে, যখন তোমাকে আমি বিয়ে করেই ফেলেছি তাহলে আজ থেকে তোমার দায়িত্ব আমার। এবং লিও তো তখনই বলে ওঠে যে যেহেতু আমাদের বিয়ে হয়েই গেছে তাই জন্য রাতের বেলা রোম্যান্সটা আমাদের করে ফেলাই উচিত। কিন্তু কেটি তো প্রচন্ড ভয় পেয়ে যায় যে এই সবে বিয়ে হলো, আমরা একে অপরকে চিনিও না। এবং সে তো বলে ওঠে যে এখনই একদমই না। এবং লিও তো এতটাই সেন্সিটিভ ছিল, লিও মনে মনে ভাবে যে ও, তার মানে তুমি শুধুমাত্রই আমাকে দেখানোর জন্য বিয়ে করেছো, তুমি আসলে আমায় অপছন্দ করো। এবং এই ভেবে লিও সেখান থেকে চলে যায়। কিন্তু কেটি যেহেতু মনের কথা বুঝতে পারতো, কেটি লিওর এই মনের কথা বুঝতে পারে। কেটি মনে মনে ভাবে যে বাপরে, লোকে যাকে এত নিষ্ঠুর নির্দয় বলে সে মনে মনে এতটা সেন্সিটিভ। যাই হোক, এবার সে সেখান থেকে চলে যাওয়ার পর সকলেই তো ভাবছিল যে কেটি অর্থাৎ লিওর অষ্টম বউ মনে হয় এতক্ষণে মারা গেছে। এবং লিওর বাড়ির একটি কর্মচারী চেক করতে আসে যে কেটি এখনো বেঁচে আছে কিনা। এবং সে তো এসে দেখে যে কেটি সেখানে বসে গপ গপ করে খাওয়া দাওয়া করছে। এবং এই দৃশ্য দেখে কর্মচারীটি তো বেশ খুশি হয় যে তুমি একমাত্র যে কিনা এতক্ষণ অব্দি বেঁচে আছে, না হলে জেনারেলের বাড়িতে যে স্ত্রীরা আসে তারা তো আসতে না আসতেই মারা যায়। এই মেয়েটা যদি লিওর নিয়ম কারণ ঠিক মতো মেনে চলে তাহলে মনে হয় মেয়েটা বেশ অনেকদিন এখানে সার্ভাইভ করতে পারবে। এবার কেটি তো এই কর্মচারীর মনের কথাও বুঝতে পারে। এবং কেটি বলে ওঠে যে তুমি আমাকে বলে দাও যে এই বাড়িতে কি কি মেনে আমায় চলতে হবে। এবং কর্মচারীটি বলে যে তোমাকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, লিও একজন খুবই ব্যস্ত জেনারেল, সুতরাং তার কাজে কখনোই ইন্টারফেয়ার করবে না, তাকে কাজের সময় ডিস্টার্ব করবে না। দ্বিতীয়ত, এই বাড়ির পিছনে আর একটা ঘর রয়েছে, সেই ঘরটায় কারোর যাওয়া বারণ, তাই সেখানে কখনোই যাবে না। এবং তৃতীয়ত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যাই হয়ে যাক না কেন কখনোই লিওর হাতের ওই গ্লাভস খোলার চেষ্টা করবে না। এবার কেটি তো তখনই ভাবে যে আবারও ওই একই গ্লাভসের কথা, ওই গ্লাভসের তলায় এমন কি রহস্য লুকিয়ে আছে। এবার অপরদিকে আমরা লিওকে দেখতে পাই। লিও তো সেই ঘর থেকে বেরিয়ে মন খারাপ করে এবং অভিমান করে সেখান থেকে চলে যাচ্ছিল। এবং তখনই তার উপর কিছু লোক হামলা করে। তারা বলে ওঠে যে লিও, তুমি যতই শক্তিশালী হও না কেন আজকে তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এবং লিও তো তখনই বলে ওঠে যে তোমরা খুব ভালো সময়ে এখানে এসেছো, আমি আমার রাগ বার করার জন্য কাউকে খুঁজছিলাম। এবং তাদের আটকাতে গিয়ে লিওর হাতের যে গ্লাভসটা ছিল সেটা খুলে যায়। এবং লিও এক ধাক্কাতেই 4জনকে সরিয়ে দেয়। এবং আমরা দেখতে পাই যে লিওর মধ্যে থেকে একটা অদ্ভুত রেড অরা বেরিয়ে আসে। এবং সেই লোকগুলো তো চেঁচিয়ে ওঠে যে জেনারেল আসলে একটা রাক্ষস। এবং তারা 4জন তো সেখানেই মারা যায়। এবার অপরদিকে আমরা দেখতে পাই রাজকুমার বাওকে, যে কিনা এই 4জন লোককে পাঠিয়েছিল। রাজকুমার বাওয়ের একজন কর্মচারী তো বলে যে রাজকুমার, জেনারেল লিও কিন্তু আমাদের রাজ্যের একজন অমূল্য সম্পদ। আর তাছাড়া এখনো উত্তরের দিকের বর্বর জাতিরা আমাদের উপর হামলা করছে, তাদের আটকাতে তো আমাদের জেনারেল লিওকে লাগবেই। এবং বাও তো বলে ওঠে যে আমার কিচ্ছু আসে যায় না যে লিও কত বড় অমূল্য সম্পদ, কিন্তু ও আমার ছোটবেলার ভালোবাসা কেটিকে চুরি করে নিয়েছে, আমি ওকে মেরেই ফেলবো। কিন্তু তখনই তো সে খবর পায় যে তার পাঠানো সকল লোকেরাই মারা গেছে। এবং রাজকুমার বাও বলে ওঠে যে এটা কি করে সম্ভব, কেটিও নিশ্চয়ই খুব বিপদে রয়েছে, কেটি নিশ্চয়ই অপেক্ষা করছে যে আমি ওকে কখন বাঁচাবো, আমাকে ওকে বাঁচাতেই হবে। এবার অপরদিকে লিও তো সেই লোকগুলোকে হত্যা করে আবারও কেটির ঘরে ফিরে আসে। এবং লিও দেখে যে কেটি তো ততক্ষণে নাক ডেকে ঘুমিয়ে পড়েছিল। এবং তখনই লিওর গার্ড ফুয়াও এসে জানায় যে সেই লোকগুলোকে আসলে রাজকুমার বাও পাঠিয়েছিল। এবার লিও তো বলে ওঠে যে রাজকুমার বাও, কিন্তু তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আমি তো ভাবছিলাম হয়তো আমাদের কোনো অন্য দেশে শত্রুরা পাঠিয়েছিল, রাজকুমার বাও কেন পাঠাবে। এবং ফুয়াও তখনই বলে যে আসলে জেনারেল, আমার মনে হয় রাজকুমার বাও হয়তো কেটিকে পছন্দ করত, তারা নাকি ছোটবেলা থেকে একে অপরকে ভীষণই ভালোবাসে। যেহেতু আজকেই আপনার বিয়ে হয়েছে তাই ব্যাপারটা তো 2 2 4 হয়েই যাচ্ছে। এবার লিও তো বলে ওঠে যে ছোটবেলার ভালোবাসা আমিও দেখতে চাই তাদের মধ্যে কত ভালোবাসা। এবার লিওর এই চেঁচানিতে কেটির তো ঘুম ভেঙে যায়। এবং কেটি বলে ওঠে যে লিও, তুমি ঠিক আছো তো? এবং লিও তো তখনই বলে ওঠে যে তুমি আমাকে বিয়ে করে সেটা রিগ্রেট করছো না তো? এবং কেটি মনে মনে ভাবে যে রিগ্রেট আমি কেন করতে যাব,
ও কি আমায় কোনো কারণে ভুল বুঝলো? এবার লিও তো তখনই মনে মনে ভাবছিল যে আমি সব জানি, তুমি রাজকুমার বাবের সাথে মিলিত হয়ে আমাকে মারার চেষ্টা করছো। এবং কেটি সেই মনের কথা অবভিয়াসলি শুনতে পায়। কেটি বলে ওঠে যে লিও, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি যে আমি কখনোই তোমাকে কোনোভাবেই ধোকা দেব না। আমি তোমাকে সত্যিই পছন্দ করি, তাই তোমাকে বিয়ে করেছি। এবং লিও তো খুবই সিম্পল মাইন্ডেড ছিল। লিও ভাবে যে যেহেতু কেটি প্রতিজ্ঞা করে বলেছে, নিশ্চয়ই কেটি সত্যি কথাই বলেছে, তাই জন্য লিও কেটির কথাতেই গলে যায়। এবার কেটি তো তখনই নাটক করতে থাকে যে সত্যি তুমি বিয়ের রাতেই আমাকে এত সন্দেহ করছো, না জানি ভবিষ্যতে তুমি আমার সাথে কি করবে, এখনই আমি এই থামে মাথা ঠুকে মরে যাব। এবং এই বলে সে তো নাটক করে থামে মাথা ঠুকতে যাচ্ছিল, কিন্তু তখনই তো লিও এসে তাকে ধরে নেয়। এবং কেটি তখনই লিওর মন অর্থাৎ লিওর ভরসা আরো জেতার জন্য বলে যে জেনারেল, আমি তোমার থেকে কিছুই লুকাতে চাই না, আসলে আমি সেন পরিবারের মেয়ে কেটি। আমার পরিবারকে কিছুদিন আগেই রাজদ্রোহের অভিযোগে পুরোপুরি খতম করে দেওয়া হয়েছে। আমি ভয় পেয়েছিলাম যে ক্রিমিনালের মেয়ে বলে আমাকেও হয়তো মেরে ফেলা হবে, তাই আমি ওখান থেকে কোনো রকমে পালিয়ে এসে নকল পরিচয় তোমাকে বিয়ে করি। কিন্তু এখন আমি তোমাকে সবটা সত্যি বলতে চাই। এবং লিও তো তখনই বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, যেহেতু তুমি আমাকে বিয়ে করেছো তাই জন্য আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। লিও তো ইমপ্রেস হয়ে গেছিল যে কেটি এত সহজেই তাকে সব সত্যিটা বলে দিল, তার মানে কেটি নিশ্চয়ই সত্যিই তাকে ভালোবাসে। এবার আমরা পরের দিন সকালবেলার দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লিও তো পরের দিন সকাল হতেই কেটির জন্য নানা রকমের উপহার নিয়ে এসেছিল। লিও বলে ওঠে যে দেখো, এগুলো আমি তোমার জন্য এনেছি, পছন্দ হলে ভালো, না হলে সবকিছুই ফেলে দেব। এবং লিও মনে মনে ভাবে যে যেন ওর পছন্দ হয়ে যায়, এত দামি দামি জিনিস ফেলতেই আমার বড্ড গায়ে লাগবে। এবং কেটি তো লিওর মনের সব কথাই শুনতে পেত। এবং কেটি তো দেখে যে লিও তার জন্য সোনার অনেক দামি দামি জিনিস নিয়ে এসেছিল, এবং সেগুলো দেখে কেটি ভীষণই খুশি হয়। এবার কেটি তো তখনই লিওর হাত ধরে তাকে ধন্যবাদ জানাতে যাচ্ছিল, কিন্তু তখনই লিও হাতটা সরিয়ে নিয়ে বলে যে না, কখনোই আমার হাত ধরার চেষ্টা করবে না। লিও মনে মনে ভাবে যে ইস, আমার হাতটা যদি কেউ ধরতো আমার ভালোই লাগতো, কিন্তু আমার এই গ্লাভসটা এতটাই ধারালো যে ওর যদি কোথাও লেগে টেগে যায়, এই জন্যই আমি হাত ধরতে দিচ্ছি না। মানে লিও বাইরে থেকে একদম কঠোর হলেও ভিতর থেকে একদমই পুকি ছিল। এবার কেটি তো এই মনের কথা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে সে লিওর হাত ধরে। কেটি বলে যে দেখো লিও, আমি তোমার হাত ধরলাম, কিন্তু আমার হাতে তো কোথাও লাগলো না, আমি তো তোমার স্ত্রী, বলো, আমি তোমার হাত ধরতেই পারি, কিন্তু তুমি সবসময় এই গ্লাভসটা কেন পরে থাকো? এবং লিও তো তখনই মনে মনে ভাবে যে না না, ও আমার স্ত্রী হলেও এই সত্যি কথাটা আমি ওকে বলতে পারবো না, বলা তো যায় না, যদি ভয় পেয়ে পালায়। এবং লিও তো তখনই সেখান থেকে চলে যায়। এবার কেটি যেহেতু লিওর মনের কথা বুঝতেই পেরেছিল, কেটির তো লিওর এই রহস্যটা নিয়ে আরো বেশি আগ্রহ বেড়ে যাচ্ছিল। এবং তখনই একজন কর্মচারী এসে কেটিকে জানায় যে রাজকুমার বাও তার সাথে দেখা করতে এসেছে। এবার অপরদিকে লিওকে আমরা দেখতে পাই যে তার আর্মি ক্যাম্পে চলে গেছিল, কিন্তু ফুয়াও তো তখনই তাকে খবর দেয় যে জেনারেল, রাজকুমার বাও কেটির সাথে দেখা করতে এসেছে। এবং লিও তো সমস্ত কাজকর্ম ফেলে তার বাড়িতে ফিরে আসে এদের কথা শোনার জন্য। এবার রাজকুমার বাও তো এসে কেটির হাত ধরে বলে যে কেটি, এই 2 দিনেই তুমি একদম শুকিয়ে গেছো, দেখো তুমি কতটা রোগা হয়ে গেছো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এবার কেটি তো তখনই বলে ওঠে যে আমার বিয়ে হয়ে গেছে, সুতরাং আমি তোমার সাথে কোথাওই যাব না। এবং বাও বলতে থাকে যে তোমার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, আমি জানি যে লিও একটা শয়তান, তুমি ওর সাথে ভালো থাকতে পারবে না, আমি তোমাকে নিয়ে যাব, যত্ন করে রাখবো। এবং কেটি বলে ওঠে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এমনিতেই ক্যাপিটালে সবাই আমাকে খুঁজছে, সেখানে আমার পরিবারকে ক্রিমিনাল বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তো সারা জীবন আমি কি ক্রিমিনাল হয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াবো? এবার ততক্ষণে তো সেখানে লিও চলে এসেছিল, এবং লিও মনে মনে ভাবছিল যে আচ্ছা, তার মানে সত্যিই কেটি আমাকে ছেড়ে পালাতে চায়, তার মানে ও এতক্ষণ আমার সাথে অ্যাক্টিং করছিল। এবং কেটি যেহেতু লিওর মনের কথা শুনতে পেয়ে গেছে, কেটি তো বুঝে যায় যে লিও এখানে চলে এসেছে। এবং কেটি বুঝতে পারে যে এবার তো তাকে কিছু একটা নাটকীয়তা আবার করতে হবে। কেটি তখনই চেঁচিয়ে চেঁচিয়ে বলে ওঠে যে রাজকুমার বাও, আমি আমার স্বামীকে ভীষণই ভালোবাসি, এবং আমার স্বামী আমার ভীষণ খেয়াল রাখে, সুতরাং আমি তাকে ছাড়া কোথাওই যাব না, সে আমাকে সম্মান করে এবং আমার কেয়ার করে, আমি তার সাথে খুব খুশি আছি। এবং লিও এই কথাগুলো শুনে ভাবে যে ও, তার মানে সত্যিই কেটি আমার সাথে খুব খুশি আছে। এবার বাও তো বলে ওঠে যে তোমার মাত্র 2 দিন বিয়ে হয়েছে, তার মধ্যে তুমি বুঝে গেলে যে তোমাকে কত ভালোবাসে। এবং কেটি বলে যে হ্যাঁ,
বোঝার জন্য এই 2 দিনই যথেষ্ট। এবার তখনই তো সেখানে লিও চলে আসে এবং সে তো এতটাই বাবের ওপর রেগে গেছিল যে সে তো তার তলোয়ার বার করেছিল বাওকে হত্যা করার জন্য। এবং কেটি তখনই মনে মনে ভাবে যে না, যেহেতু বাও একজন রাজকুমার, এটা তো আটকাতে হবে, কারণ তাহলে তো লিওর ওপরই দোষ পড়বে। এবং সে তো তখনই লিওকে চকাত করে একটা চুমু খায়, যাতে কিনা লিও অন্তত একটু শান্ত হয়ে যায়। এবার বাও তো সেই দেখে চেঁচিয়ে ওঠে যে কেটি, তুমি এটা কি করছো? এবং লিও তো তখনই তার তলোয়ার বার করে বাবের গলায় ধরে। কেটি তখনই বলে ওঠে যে তুমি রাজকুমারকে মেরো না, তাহলে তোমার ওপরই বেশি দোষ পড়বে। তাছাড়া রাজসভাতেও এখন ভীষণই টালমাটাল অবস্থা চলছে, তাহলে তো সবাই তোমাকে আরো বেশি দায়ী করবে। এবং লিও তখনই একটি পট্টি বার করে কেটির চোখে বেঁধে দেয়। লিও বলে যে কেটি, এই জিনিসটা দেখলে তোমার কষ্ট হবে, তাই আমি এটা করলাম। এবং সে শাস্তি স্বরূপ রাজকুমার বাউয়ের একটি আঙুল কেটে দেয়। লিও বলে যে এইটুকু ওর প্রাপ্য, যাতে ও কোনো দিন আর আমার স্ত্রীর দিকে নজর তুলে না তাকায়। এবার কেটি তো বুঝতেই পেরেছিল যে কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার লিও তো তখনই বলে ওঠে যে কেটি, আমি তোমাকে ভয় পাইয়ে দিইনি তো। এবং কেটি লিওকে কেস করে বলে যে না না, তুমি থাকতে আমার আবার ভয় কিসের। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে লিওর মধ্যে কিছু পরিবর্তন শুরু হয়ে যায়। তার চোখগুলো সোনালি হয়ে জ্বলতে থাকে এবং তার গায়ের স্কিনও তো বদলে যাচ্ছিল। লিওর তখনই মনে পড়ে যায় যে আজকের রাতই হচ্ছে পূর্ণিমার রাত, সুতরাং তাকে এখনই সেখান থেকে পালাতে হবে। এবার কেটির চোখে যেহেতু পট্টি বাঁধা ছিল, কেটি তো ভালো করে বুঝতে পারে না যে লিওর কি হচ্ছে। এবং লিও সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং লিওর হাতও ততক্ষণে পুরো বদলে গিয়ে পুরো রাক্ষসের থাবার মতো হয়ে গেছিল এবং তার তো একটি লেজও বেরিয়ে এসেছিল ডাইনোসরের মতো। এবার লিও তো তাড়াতাড়ি সেখান থেকে পালায় এবং কেটি এক পলকের জন্য তার চোখের পট্টি সরিয়ে লিওর এই রূপটা দেখতে পায়। এবার কেটি তো বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এটাই হচ্ছে লিওর সেই সবচেয়ে বড় রহস্য। কিন্তু এই রহস্য তো এখন কেটি জেনে গেল, তাহলে কি কেটিকেও এবার সরিয়ে দেওয়া হবে? কেটি মনে মনে ঠিক করে যে রাত হওয়া অবধি সে অপেক্ষা করবে। এবার রাতের বেলা কেটি সেই বাড়ির পিছন দিকের ঘরটায় যায়, যেটাই কিনা যাওয়া বারণ ছিল। আসলে লিও যখন এই রূপ ধারণ করতো, লিও সেই ঘরে গিয়ে লুকিয়ে থাকতো, তাই জন্য এই ঘরটায় যাওয়া বারণ ছিল। এবার কেটি তো রাতের বেলায় গিয়ে সেই ঘরে নক করে এবং লিও তো মনে মনে ভাবছিল যে কেটি এই সময় কেন এলো। এবার কেটিকে লিও কোনো উত্তর দিচ্ছিল না, কিন্তু লিওর মনের কথা তো কেটি বুঝতেই পারতো। এবং কেটি তখনই বলে যে আচ্ছা, আমি ভাবছিলাম যে তোমার শরীর খারাপ, তাই জন্য আমি এসেছিলাম। লিও বলে ওঠে যে না না, তুমি ভেতরে এসো না, এখান থেকে চলে যাও। কিন্তু লিও মনে মনে ভাবে যে না না, তুমি ভেতরে এসো, এই সময় আমার সাথে কেউ থাকলে আমার ভালোই লাগে। এবং কেটি তো এই কথাও শুনতে পায়। কেটি দুষ্টুমি করে বলে যে আচ্ছা, তাহলে আমি চলেই যাচ্ছি। এবং কেটি তো সেখান থেকে চলে যাওয়ার জন্য নকল নকল পা বাড়ায়, কিন্তু তখনই লিও দরজা খুলে তার ক্ষমতার সাহায্যে কেটিকে ভেতরে ঢুকিয়ে নেয়। এবার কেটি তো ভেতরে ঢুকে দেখে যে চারদিকটা একদমই অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে এবং কেটি একটা মোমবাতি নিয়ে সেখানে লিওকে খুঁজে বার করে। লিও তো একদম লুকিয়ে চুরিয়ে বসেছিল। কেটি বলে যে লিও, আমার দিকে তাকাও, কি হয়েছে বলো। এবং লিও তখনই তার মুখের হুডটা সরায় এবং আমরা দেখতে পাই যে তার গায়ে তো পুরো ওই ড্রাগনের মতো স্কেল ছিল এবং তার কপালেও আমরা দুটো শিং দেখতে পাই। তার হাতের নখগুলোও পুরো বাঁকা বাঁকা ড্রাগনের মতো হয়ে গেছিল। এবার কেটি তো এই দৃশ্য দেখে চমকে এবং ভাবে যে তার মানে এটাই লিওর রহস্য, এটাই লিওর অসুস্থতা। এবার লিও তো তখনই বলে ওঠে যে কেটি, আমি জানি যে এরকম অবস্থায় তুমি আমাকে দেখলে খুবই ঘৃণা করবে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এবং কেটি তো তখনই বলে ওঠে যে লিও, এটা কোনো অসুস্থতা না, তুমি আসলে একটা ড্রাগন। এবার লিও তো বলে ওঠে যে কি, আমি ড্রাগন? কিন্তু এটা কি করে সম্ভব? এবং কেটি বলে যে হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো, তোমার গায়ে পুরো ড্রাগনের মতনই স্কিল। তুমি উঠে দাঁড়াও, আমি এক্ষুনি ভালো করে দেখে বলছি যে তুমি ড্রাগন কি। এবার লিও তো তখনও মুখ গোমরা করে বসেছিল। লিও বলে যে না না, আমি ড্রাগন না, তুমি এখান থেকে চলে যাও। আমি জানি যে এরকম অবস্থায় থাকলে আমি ভীষণই রক্ত পিপাসু হয়ে উঠি, আমি তোমারও কোনো ক্ষতি করে দিতে পারি। কেটি তো তখনই বলে যে তা তুমি কি আমার কোনো ক্ষতি করছো? তুমি চুপচাপ উঠে দাঁড়াও তো বাবু। এবার উঠে দাঁড়াতে কেটি দেখে যে লিও চোখ খুলতেই তার চোখ থেকে গোল্ডেন কালারের রশ্মি বেরিয়ে আসে, মানে লিওর চোখেও টর্চ লাইটের মতো ক্ষমতা ছিল।
এবার লিও তো তখনই মনে মনে ভাবে যে ব্যাস, এবার নিশ্চয়ই কেটি আমার থেকে ভয় পালাবে। সে বলে ওঠে যে দেখো আমার মুখের এই আঁশগুলো, এগুলো কি বিচ্ছিরি দেখতে, তোমার নিশ্চয়ই ঘেন্না করছে তাই না? এবং কেটি বলে যে কি বলছো তুমি, এগুলো তো কি সুন্দর চকচক করছে, দেখতে কি ভালো লাগছে। লিও বলে ওঠে যে আর আমার এই হাতগুলো, কেমন বাঁকা বাঁকা নখগুলো, এগুলো দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। এবং কেটি তো তখনই সেই হাত ধরে বলে যে কখনোই না, তোমার এই হাতের শক্তি দিয়ে তুমি তো আমাকে সবসময় প্রোটেক্ট করতে পারবে, কি ভালোই না লাগছে। এবং লিও তো তখনই বলে ওঠে যে কিন্তু আমার এই লেজটা, এই লেজটার তো কোনো ভূমিকাই নেই, এই বিচ্ছিরি লেজটা একদমই জঘন্য। এবং কেটি বলে যে হ্যাঁ মানছি লেজটার কোনো ক্ষমতা নেই, কিন্তু এই লেজটার জন্য তোমায় ভীষণ কিউট লাগছে। আমার স্বামী হচ্ছে পৃথিবীর একমাত্র ড্রাগন, আমি তাকে কি করে অপছন্দ করতে পারি? এবং লিও তো এই সমস্ত কথা শুনে শান্তি পায় এবং সে কেটিকে জড়িয়ে ধরে। কেটি বলে যে কিন্তু লিও, তাহলে তুমি আবার তোমার আগের রূপে কি করে ফিরে আসবে? এবং লিও তখনই বলে যে 3 দিন পর আমি আবার আগের রূপে ফিরে আসব। এবার কেটি তো সেই রাতের মতো সেখান থেকে চলে আসে। এবার অপরদিকে আমরা রাজকুমার বাউকে দেখতে পাই। আঙুল কাঁচা পড়েও বাউয়ের তো তখনও শিক্ষা হয়নি, এবং বাউ বলে যে আমাকে যে করে হোক কেটিকে নিয়ে পালাতে হবে। সে একটি চিঠি লিখে তার এক কর্মচারীকে বলে সেটা কেটিকে দিয়ে দিতে, এবং সেই চিঠিতে সে পরের দিন পালানোর প্ল্যান করেছিল। এবার আমরা দেখতে পাই পরের দিন সকালবেলা দৃশ্য, এবং সেখানে আমরা লিওর বোন জেনাকে দেখতে পাই। এবার জেনা তো সেই দিন কেটির সাথে দেখা করার জন্যই আসছিল, এবং তখনই একজন চর এসে বাউয়ের সেই চিঠিটা ডেলিভার করে, এবং সেই চিঠিটা পৌঁছয় জেনার হাতে। এবার জেনা সেটা দেখে ভাবে যে আচ্ছা, কেটি তার মানে আমার ভাইয়ের সাথে প্রেম করার নাটক করছে, আসলে ও অন্য একজনের সাথে পালানোর চেষ্টা করছে। ঠিক আছে, আমিও আজকে ওকে মজা দেখাবো। এবার তখনই তো সেখানে কেটিও বেরিয়ে আসে যে জেনা, তুমি কি আজকে আমার সাথে দেখা করতে এসেছো? এবং জেনা মনে মনে ভাবে যে হ্যাঁ, আমার সাথে ভালো সাজার নাটক করছে, এদিকে আমার আর আমার ভাইয়ের পিছনে এইসব করে। এবার কেটি যেহেতু জেনার মনের কথা বুঝতে পারছিল, কেটি তো একটু কনফিউজড হয়ে যায় যে জেনা এইসব কেন ভাবছে। এবং কেটি বলে যে আসলে আমি আজকে একটু শপিং করতে যাচ্ছিলাম, তোমার দাদার জন্যই কিছু জিনিস কেনার দরকার ছিল। এবং তখনই জেনা মনে মনে ভাবে যে শপিং না ছাই, বাড়ি থেকে পালাবে তাই জন্যই অজুহাত খুঁজছে। এবং এই মনের কথাটাও কেটি পড়তে পারে। কেটি তখনই বুঝতে পারে যে জেনার সাথে তার কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এবং কেটি বলে ওঠে যে জেনা, তুমিও তাহলে আমার সাথে চলো। এবং জেনা ভাবে যে ও বাড়ি থেকে পালাবে, আমাকে সাথে নিয়ে যাচ্ছে কেন, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এবার কেটি তো মার্কেটে কেনাকাটা করছিল, এবং তখনই জেনা বলে ওঠে যে কেটি, তুমি এত ভালো সাজার নাটক করছো কেন? আমার দাদাকে কিন্তু ঠকানোর একদম চেষ্টা করবে না, সত্যি করে বলো যে তোমার মনে কি আছে। এবার কেটি তো বলে ওঠে যে আমি তোমার দাদাকে কেন ঠকাবো? এবং জেনা মনে মনে ভাবে যে আমি জানি তুমি রাজকুমার বারের সাথে পালানোর চেষ্টা করছো, কিন্তু আমি কিন্তু লিওকে সব কথা বলে দেব, এই মেয়েটা আমার দাদার জীবনটা মনে হচ্ছে ধ্বংস করে দেবে। এবার কেটি এই মনের কথাগুলো শুনতে পায়, এবং কেটি বুঝতে পারে যে তার মানে জেনা এইটা ভাবছে। কেটি বলে ওঠে যে জেনা, তুমি কি সন্দেহ করছো যে আমি অন্য কারোর সাথে অ্যাফেয়ার করছি? এবং জেনা বলে ওঠে তা না তো কি, আমার কাছে প্রমাণও আছে, তোমার প্রেমিকের চিঠি আমার কাছে রয়েছে। এবার তখনই সেখানে জেনার কিছু বন্ধু বান্ধবীরা চলে আসে, এবং তারা তো বলে ওঠে যে কি ব্যাপার জেনা, তুমি আজকে একাডেমিতে যাবে না তোমার প্রিয় পাত্র পেশওয়ানকে দেখার জন্য? পেশওয়ানকে দেখার জন্য তো তুমি রোজ সেখানে যাও, ও তো তোমার ক্রাশ তাই না? এবার জেনা তো তাদের বকে টোকে চুপ করিয়ে দেয়, এবং তখনই কেটি বলে ওঠে যে আচ্ছা, পেশওয়ান তোমার ক্রাশ, তুমি তাকে দেখার জন্য রোজ যাও? কিন্তু এই কথাটা যদি আমি বাড়িতে বলে দিই তাহলে কি হবে? এবং জেনা বলে ওঠে যে তুমি আমার কথা কি বলবে, আমার কাছে প্রমাণ আছে যে তুমি রাজকুমার বাউয়ের সাথে অ্যাফেয়ার করছো। এবং সে সেই চিঠিটা কেটিকে দেখায়। এবার কেটি তো তখনই সেই চিঠি ছিঁড়ে ফেলে, এবং সেই চিঠি সে ফুয়াওকে দিয়ে বলে যে এটা রাজকুমার বাউকে ফেরত দিয়ে দেবে, এবং বলবে যে ওর যদি পালানোর শখ হয় তাহলে পরের বার আমি আমার স্বামীকে ওর সাথে পালানোর জন্য পাঠাবো। এবং এই দৃশ্য দেখে জেনা বুঝতে পারে যে না, কেটির মনে ভুলভাল কিছু নেই, এবং সে তো কেটির কাছে ক্ষমা চায়। এবার কেটি তো তখনই বলে ওঠে যে জেনা, আমি খুব ভালো করেই জানি যে পেশওয়ানকে তুমি পছন্দ করো না। তুমি ওর নামটা সকলের সামনে বলে রেখেছো যাতে তোমার আসল মনের মানুষকে তাকে চেনা না যায়, তাই তো? এবার জেনা তো মনে মনে ভাবে যে এইটা কেটি কি করে বুঝলো? যতই হোক জনের নামটা কাউকে জানতে দেওয়া যাবে না। এবং কেটি বলে ওঠে যে ও, তার মানে তোমার প্রেমিকের নাম কাউকে জানতে দেওয়া যাবে না, তাই তো?
এবং জেনা ভাবে যে এটা কি করে হচ্ছে, কেটি কি মনের কথা বুঝতে পারে নাকি? এবার কেটি বুঝতে পারে যে হ্যাঁ, জেনা তাকে সন্দেহ করছে, তাই সে তখনকার মতো চেপে যায়। সে বলে যে চলো কেটি, আমরা দুজন কোথাও খাওয়া দাওয়া করতে চাই, এবং তারা একটি সরাইখানায় খাওয়া দাওয়া করতে আসে। এবার জেনা তো সেই সরাইখানা সম্বন্ধে অনেক কিছু জান, এবং বোঝাই যাচ্ছিল যে জেনা এখানে প্রায় আসে। এবং তখনই সেখানে একটি ছেলে একটি বাদ্যযন্ত্র বাজাতে আসে, এবং সবাই তো সেই ছেলেটির ওপর টাকা উড়াচ্ছিল। এবং তখনই কেটি জেনার মনের কথা বুঝতে পারে, এবং সে বুঝতে পারে যে এই ছেলেটি হচ্ছে জেনার পছন্দের মানুষ। কিন্তু জেনা কিছুদিন আগেই প্রচুর টাকা দিয়ে এই ছেলেটিকে সরাইখানা থেকে মুক্ত করে, এবং তাকে একাডেমিতে ভর্তি করে পড়াশোনা শেখার জন্য। কিন্তু ছেলেটি তো আবারও এই সরাইখানায় ফিরে এসেছে। তার মানে সে কি জেনাকে প্রতারণা করছে? এবার সেখানে আমরা জেনার একজন দাসী সিচুনকেও দেখতে পাই। সিচুন বলে ওঠে যে জেনা, তুমি আগে ভালো করে জেনে নাও যে জন কি বলতে চাইছে, তারপরেই না হয় তুমি ওকে শাস্তি দিও। এবং এই বলে তারা তো সেখান থেকে বেরিয়ে আসে। এবার কেটি বুঝতে পারে যে ব্যাপারটায় কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। কেটি জিজ্ঞাসা করে জেনাকে যে জেনা, তোমার সাথে এই ছেলেটার আলাপ কি করে হয়েছিল? এবং জেনা বলে যে কিছুদিন আগে আমি জলে ডুবে গেছিলাম, এবং তখনই জন আমাকে বাঁচিয়েছিল। যদিও জলে পড়ে যাওয়ার ফলে আমার জ্ঞান একদমই ছিল না। সিচুনি আমাকে জানালো যে জন আমাকে বাঁচিয়েছে, এবং তারপর থেকেই ওর সাথে আমার আলাপ। এবার কেটি তো তারপরে ফুয়াওকে ডেকে বলে যে ফুয়াও, এই যে জেনার দাসী সিচুন, তার উপর একটু নজর রাখো। আমার মনে হচ্ছে এই সিচুনি পিছনে পিছনে কিছু একটা গন্ডগোল করছে। এবার কেটির কথা মতো ফুয়াও তো দাসী সিচুনকে ফলো করতে থাকে, এবং সে দেখতে পায় যে রাতের বেলা সিচুন এবং জন লুকিয়ে লুকিয়ে দেখা করছে। এবং এবার আমরা বুঝতে পারি যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। আসলে জন যেই সরাইখানায় কাজ করত সেখান থেকে ছাড়ানোর জন্য জেনাকে তো অনেকটা টাকা দিতে হয়েছিল, এবং সেই টাকাটাই সিচুন এবং জন মিলে মেরে দিয়েছিল। মানে এটা তারা প্ল্যান করেই করেছিল। আর তাছাড়া জেনা যখন জলে পড়ে গেছিল তাকে আদেও জন বাঁচায়নি, কিন্তু ইচ্ছা করে সিচুন মিথ্যে কথা বলেছিল যাতে কিনা জেনা জনের ওপর ইমপ্রেসড হয়ে যায়। এবার সিচুন আর জন তো কথা বলছিল। সিচুন বলে যে তোমাকে আমি কত করে বারণ করেছিলাম না যাতে কোনোভাবে জেনা তোমাকে দেখতে না পায়। এখন তো জেনা জেনে গেল যে তুমি ওকে ঠকাচ্ছ। এবার তুমি নিজেই ভাবো যে পরের দিন তুমি জেনাকে কি এক্সপ্লেনেশন দেবে। এমন কিছু করো না যাতে আমাদের প্ল্যান ফেল করে। এবং জন তো বলে যে ঠিক আছে, আমি প্ল্যান করে নিচ্ছি যে কি করা যায়। কিন্তু এইসব কথাই তো ফুয়াও শুনতে পেয়েছিল, এবং ফুয়া সেই সব কথা আবার লিখেও নিয়েছিল। সেই কথাগুলো কেটিকে জানায়। এবার ফুয়া তো তখনই বলে ওঠে যে তাহলে কি আমরা জনকে খতম করে দেব? এবং কেটি বলে যে আরে না বাবা, সবাইকে কি খতম করে দিতে হবে? এবং সে কানে কানে ফুয়াওকে কিছু প্ল্যান দেয়। এবার রাতের বেলা তো কেটি ঘুমিয়ে পড়েছিল, এবং তখনই লিও সেখানে আসে, কারণ সে কেটিকে মিস করছিল। এবং আমরা দেখতে পাই যে রাতের বেলা কেটি ড্রাগন লিওর সাথে রোম্যান্স করে ঘুমিয়ে পড়ে। এবার আমরা পরদিন সকালবেলা দৃশ্য দেখতে পাই। পরদিন সকালবেলা আমরা জেনাকে দেখতে পাই। এবার জেনা আর কেটি তো একাডেমিতে এসেছিল জনের সাথে দেখা করতে, এবং তখনই একাডেমির সেই অপর স্কলারটি অর্থাৎ পেশওয়ানকে আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে পেশওয়ান সেখানে নিজের জামা কাপড় কাচতে যাচ্ছিল। এবার জেনা তো তাই দেখে বলে ওঠে যে পেশওয়ান, তুমি এই একাডেমিতে পড়াশোনা করবে, এখানে কি চাকর বাকর নেই? তোমাকে কেন নিজের জামা কাপড় কাচতে হচ্ছে? এবং পেশওয়ান তো বলে ওঠে যে সেটা না, আসলে চাকর তো রয়েছেই, কিন্তু তারা জামা কাচার জন্য টাকা পয়সাও তো নেবে। আমার কাছে অত টাকা নেই। আর তাছাড়া প্রত্যেকটা জামার জন্য ৩টে করে কয়েন দিতে হয়, এত আমি কোথায় পাবো? এবং জেনা বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি সেই টাকা দিয়ে দেব। তোমার এই হাত পড়াশোনা করার জন্য তৈরি হয়েছে, জামা কাপড় কাচার জন্য না। এবার পেশওয়ান তো তখনই বলে ওঠে যে সত্যি, আমি যদি টপ স্কলার হতে পারি। এবং সে মনে মনে ভাবে যে তাহলে আমি জেনাকে বিয়ের জন্য প্রপোজ করব, কারণ পেশওয়ান জেনাকে খুবই পছন্দ করত। কিন্তু তখনই তো সেখানে জন ঢং করে চলে আসে। কিন্তু কেটি তো ততক্ষণে পেশওয়ানের মনের কথা বুঝতেই পেরেছিল। এবার জন তো তখনই বলে ওঠে যে জেনা, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? এবং জেনা বলে যে ও, তুমি জানো না যে আমি তোমাকে কেন ডেকেছি? কালকে সন্ধ্যাবেলা তুমি কোথায় ছিলে? এবং জন তো বলে ওঠে যে কেন, আমি সরাইখানাতে ছিলাম। জেনা বলে যে ও, তোমার এখন এত সাহস যে তুমি আমাকে মিথ্যে অজুহাতও দিচ্ছ না, তুমি সত্যি স্বীকারই করে নিচ্ছ যে তুমি সরাইখানাতে গেছিলে। তোমার জন্য এত কটা টাকা খরচা করে ওই সরাইখানা থেকে তোমাকে আমি মুক্ত করলাম, আর তুমি কিনা আমাকে সেসব দিয়ে এই প্রতিদান দিচ্ছ? এবার জন তো তখনই ন্যাকা কান্না করে বলে যে জেনা, তুমি একবার অন্তত আমার কথাটা তো শুনে নাও।
তুমি আমার কথা না শুনেই আমাকে বকাবকি করছো। আসলে গতকাল আমাকে ওই সরাইখানার মালকিন ডেকেছিল যে একজনের গ্যাপ পড়ছে, তাই সেই জায়গায় যদি আমি পারফরমেন্স করি। আর তাছাড়া আমার একটু টাকার দরকারও ছিল, কারণ তোমার জন্মদিন আসছে। আমি তোমার জন্যই কিছু কিনতে চেয়েছিলাম, তাই আমি কালকে গেছিলাম পারফরমেন্স করতে। তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। দেখো, তোমার জন্য আমি কি সুন্দর একটা চুলের কাঁটা এনেছি। এবার জেনা তো চুলের কাঁটা দেখে সেখানেই গলে যায় যে সত্যিই জন, তুমি তো আমার জন্যই গেছিলে। তুমি আমাকে এত ভালোবাসো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কিন্তু তখনই কেটি সেই চুলের কাঁটাটি নিয়ে নেয় এবং সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে এই নোংরা টাকা দিয়ে কেনা চুলের কাঁটা আমার জেনা পড়বে না। তবে জন, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি অন্য একজনকে নিমন্ত্রণ জানিয়েছি। এবং তখনই তো সেখানে ছুটতে ছুটতে অপর একটি লোক আসে। জন তার থেকেও টাকা নিয়েছিল, মানে জন তাকে সন্তুষ্ট করার জন্য তার থেকে টাকা নিয়েছিল, অপরদিকে সে জেনার থেকেও টাকা নিচ্ছিল। এবার সেই লোকটি এসে জনকে তো ঠাই ঠাই করে পেটাতে শুরু করে। এবং তখনই কেটি তার আসল রহস্যটা ফাঁস করে দেয় যে আসলে জন দুদিক থেকেই টাকা নিচ্ছিল মজা করার জন্য, যাতে সে কিনা নিজে লাভবান হতে পারে। এবার মার ঠার খেয়ে জনের তো মুখে রক্ত উঠে গেছিল। এবং জন তখনই বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এই কেটি শয়তানের জন্যই আমার এত বড় বিপদ এলো। কিন্তু জেনারেল লিও এখনো ওকে মেরে ফেলেনি কেন? এবং সে তো তখনই জেনার পায়ে ধরে বলতে থাকে যে জেনা, অন্তত তুমি আমার ওপর একটু দয়া করো। আগের দিন তুমি যখন জলে পড়ে গেছিলে আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম। এখন তোমার চোখের সামনে আমাকে মেরে ফেলা হবে, আর তুমি সেটা দেখবে। এবার কেটি তো তখনই বলে ওঠে যে জন, তুমি সত্যি কথা বলছো তো যে তুমিই আগের দিন জেনাকে বাঁচিয়েছিলে? এবং জন তো তখনই মনে মনে ভাবে যে ঘন্টা বাঁচিয়েছিলাম আমি, ওই পেশুয়ানি জেনাকে বাঁচিয়েছিল। কিন্তু সেই কথা তো আমি সারা জীবনেও মুখ থেকে বার করব না। কিন্তু সেই কথা মুখ থেকে বার করার আগেই কেটি তো তার মনের কথা শুনতে পেয়ে যায়। এবং কেটি বলে ওঠে যে জেনা, তোমাকে যে বাঁচিয়েছিল সেটা পেশুয়ান, সেটা কিন্তু জন নয়। এবার সিজুন তো তখনই ভাবে যে এটা কি করে সম্ভব? এই কথা কেটি কি করে জানলো? এই কথা তো কেবলমাত্র আমি আর জনই জানতাম। এবং কেটি তখনই বলে যে জেনা, এই কথাটা তোমায় সিচুন বলেছিল তাই না? তার মানে সিচুনও কোনো না কোনো ভাবে এর সাথে যুক্ত রয়েছে। এবার সিচুন তো বলতে চায় যে না না, আমি চাকর হতে পারি কিন্তু আমি এরকম বিশ্বাসঘাতক নই। এবং তখনই সেখানে লিও এবং ফুয়াও চলে আসে। এবার লিও তো একদিন আগেই ঠিক হয়ে গেছেন কেটির সাথে আগের রাতে রোম্যান্স করার ফলে লিও একটু তাড়াতাড়ি ঠিক হয়ে গেছিল। এবং ফুয়াও তো তখনই সাক্ষী দেয় যে সে গত রাতে সিচুন আর জনের মধ্যে সমস্ত কথা শুনেছিল। এবং সেই সমস্ত কথা সে জেনাকে দেখায়। জেনা বুঝতে পারে যে সে কতটা ভুল ছিল। তার সবচেয়ে কাছের দুই লোক তাকে এইভাবে ধোকা দিয়েছে। জেনা বলে ওঠে যে দাদা, তুমি ডিসাইড করো যে এদের সাথে কি করা হবে। এবং লিও তো তখনই বলে ওঠে যে আমার বোনের সাথে এইভাবে প্রতারণা করা, তোমাদের কাউকেই আমি বাঁচতে দেব না। এবং জন তখনই বলে যে জেনারেল, আমাকে মারবেন না। আমার জীবনের বদলে আমি আপনাকে একটা গোপন রহস্য বলে যেতে চাই। আপনার বউয়ের ব্যাপারে একটা গোপন রহস্য। আপনি কি সেটা জানতে চান না? এবার এই কথা শুনে কেটি ভাবে যে আমার গোপন রহস্য, আমার কোন রহস্য আবার জন জানলো? এবং জন তখনই বলে ওঠে যে জেনারেল, আপনার বউ আসলে একটা রাক্ষসী। সে মানুষের মনের কথা বুঝতে পারে। পেউসুয়ানের কথাটা আমি আর সিচুন ছাড়া আর কেউ জানতো না। সেই কথা কেটি কি করে জানলো? আমি তো কেবলমাত্র সেই কথা মনে মনেই ভেবেছি। এবার কেটি তো তখনই বলে ওঠে যে কারণ আমি ফুয়াওকে তোমাদের পিছু নিতে বলেছিলাম। গত রাতে তোমাদের সমস্ত কথাও শুনতে পেয়েছি, তাই আমি জানি। এবার জন তো তখনই বলে ওঠে তাই? কিন্তু গত রাতে আমি আর সিচুন কখনোই পেশুয়ানের নাম নিইনি, তাহলে ফুয়াও বা কি করে জানবে? এবার ফুয়াও তো তখনও বলে ওঠে যে হ্যাঁ, এ কথা তো ঠিকই, আমি তো ওদের মুখে পেশোয়ানের নাম কোথাওই শুনিনি। এবং জন তখনই বলে যে আমি জানতাম যে আমার কিছু একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। এই কেটি আসলে মনের কথা বুঝতে পারে, ও একটা রাক্ষস। এবং সিচুনও তো বলে ওঠে যে হ্যাঁ, কেটি সত্যিই একটা রাক্ষস, ওকে এক্ষুনি মুন্ডচ্ছেদ করে ওর মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এবার জেনাও তো মনে মনে ভাবে যে হ্যাঁ, প্রথম দিন যেদিন আমার কেটির সাথে দেখা হয়েছিল অদ্ভুতভাবে আমার মনের কথা বুঝে যাচ্ছিল। তাহলে কি যে কথাগুলো ওরা বলছে সেগুলো সত্যি? কিন্তু লিও তো তখনই বলে ওঠে যে একদম চুপ করো। যদি আমার স্ত্রী একজন রাক্ষস হতো তাহলে আমি কি সেটা জানতাম না? আমি তোমাদের মুখ আর চালাতে দেব না। এবং সে তো তখনই তার তরোয়াল দিয়ে জন এবং সিচুন দুজনেরই মুখ কেটে দেয়। এবং সে কেটিকে বলে যে কেটি, ওইদিকে তাকানোর কোনো দরকার নেই। ওদের যে প্রাপ্য শাস্তি সেটা ওরা পেয়েছে। আমি কখনোই কাউকে তোমার কোনো ক্ষতি করতে দেব না।
এবার কেটি, লিও এবং জেনা তো আবারও তাদের বাড়িতে ফিরে আসে এবং সেখানে আমরা লিওর মাকে দেখতে পাই এবং লিওর মায়ের সাথে আমরা লিওর এক দূর সম্পর্কের কাজিন ভেনেসাকেও দেখতে পাই। এবার লিওর মা তো তখনই বলে যে কেটি, লিও, ভেনেসার বাবা মা মারা গেছে এবং ওর পরিবারের আর কেউই বেঁচে নেই, তাই ও এখন আমাদের পরিবারেই থাকতে এসেছে। কিন্তু ভেনেসার মনে মনে যে কিছু বদ মতলব ছিল সেটা তো আমরা বুঝতেই পারি। এবার ভেনেসা তো তখনই বলে ওঠে যে লিও, তুমি কি আমায় চিনতে পারছো? এবং লিও বলে যে হ্যাঁ, চিনতে পারছি। কিন্তু লিও মনে মনে ভাবছিল যে এটা আবার কে, একে তো আমি একদমই চিনতে পারছি না। এবং কেটি তো লিওর মনের কথা শুনে বুঝতে পারে যে আমার স্বামীটা যাই হোক ভীষণ ইনোসেন্ট, একে নিয়ে আমার কোনো রকম চিন্তার কোনো দরকার নেই। এবার লিওর মা তো তখনই বলে যে ভেনেসা যেহেতু এতদিন এত কষ্ট করে এসেছে, ও এখন খুবই দুর্বল রয়েছে, তাই তোমরা ওর খেয়াল রেখো। এবং এই বলে লিওর মা তো সেখান থেকে চলে যায়। এবং তখনই ভেনেসা বলে ওঠে যে কেটি, আমি শুনলাম তুমি নাকি লিওকে বিয়ে করে নতুন এই বাড়িতে এসেছো, তা তুমি এই বাড়ির চারদিকটা আমায় একটু ঘুরে দেখাবে নাকি? এবং কেটি বলে যে তুমি তো নিজেই বললে যে আমি নতুন এই বাড়িতে এসেছি, তাহলে আমি কি করে সব দিকটা জানবো বলো? বরঞ্চ লিওই তোমাকে ঘুরে দেখাবে। যাও লিও, তুমি ওকে ঘুরে দেখাও। এবং লিও তো তখনই বলে যে না না, আমি নিজেও এই বাড়ির সব জায়গা চিনি না, যে না তুমিই বরং ওকে ঘুরে দেখাও। এবং সে তো ভেনেসাকে জেনার ঘাড়ে ঠেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা মোটামুটি ১ মাস পরের দৃশ্য দেখতে পাই। মোটামুটি এই কদিনে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু জেনা তো কেটির কাছে এসে হঠাৎই একদিন নালিশ করতে শুরু করে দেয় যে কেটি, এই যে ভেনেসা শয়তানিটা এসছে একে আমার একদম সহ্য হচ্ছে না। ও সবার মন জিতে নিচ্ছে, সবাই ওর প্রশংসা করছে। আমার তো মনে হচ্ছে যে ও অন্য কিছু একটার তালে রয়েছে। ও মনে হয় আমার দাদার দিকে হাত বাড়াতে চায়। এবার এই কথা শুনে কেটি তো মনে মনে ভাবে যে কিন্তু দাদার দিকে হাত বাড়ানো তো অত সহজ না। এবং জেনা তো তখনই বলে যে কেটি, তুমি এত শান্ত হয়ে কি করে রয়েছো? আমি বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই মনে মনে এমন একটা প্ল্যান করছো যাতে ভেনেসাকে তুমি একদম এখান থেকে সরিয়ে দিতে পারবে। তুমি নিশ্চয়ই কোনো বিশাল বড় প্ল্যান করছো। এবং কেটি তো আদেও কোনো প্ল্যান করছিল না। এবং কেটি বলে যে হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি বিশাল বড় প্ল্যান করছি। এবার তখনই তো সেখানে লিও চলে আসে এবং তার বোনকে বলতে থাকে যে এই যে না, তুমি এখানে কি করছো? তুমি কি আমার স্ত্রীর কাছে আমার নামে আজে বাজে জিনিস বলছো নাকি, যাতে ও আমাকে সন্দেহ করতে শুরু করে? একদম আমাদের মধ্যে ভাঙন লাগানোর চেষ্টা করবে না। এখন জেনা তো মনে মনে ভাবে যে সত্যি আমার বৌদি লাজবাব, আমার দাদাকে কি ভালোই না ট্রেন করেছে, যে কাউকেই ও নিজেদের মাঝখানে আসতে দিচ্ছে না। যাই হোক, এবার সেই দিন রাতে তাদের বাড়িতে একটা পার্টি মতো ছিল। এবার সেই দিন সকলেই তো রাতের বেলা ড্রিঙ্ক করছিল এবং সকলেই মজা করছিল। এবং আমরা দেখতে পাই যে সেই রাতেই ছিল পূর্ণিমার রাত, মানে লিওর আবারও ড্রাগনে পরিবর্তিত হওয়ার দিন। এবার লিও তো কিছুক্ষণ পরই একটু অসুস্থ হয়ে পড়ে এবং লিও কেটিকে বলে ওঠে যে কেটি, আমার শরীরটা ভাল লাগছে না, মনে হচ্ছে আমি আবার ড্রাগনে চেঞ্জ হয়ে যাব, আমি আর বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। এবার কেটি তো তখনই বলে যে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু ভেনেসা তাদের উপর নজর রেখেছিল। এবার ভেনেসা তো তখনই বলে ওঠে যে লিওর কি শরীর খারাপ করছে, আমি কি এক্ষুনি কোনো ডাক্তার ডাকবো? এবং কেটি বলে যে তার কোনোই দরকার নেই, আমি নিজেই একটু আধটু মেডিসিন জানি, সুতরাং আমি ওর দেখভাল করতে পারবো। এবার ভেনেসা তো তখনই চালাকি করে বলে ওঠে যে ও কেটি, তুমি সত্যিই মেডিসিন জানো? আসলে আমি তো খুবই দুর্বল হয়ে পড়েছিলাম, তাই আমাকে একটা পিল দেওয়া হয়েছিল 2200 পিল বলে, কিন্তু সেটা তো শেষ হয়ে গেছে। তুমি কি আমার জন্য সেটা আবার তৈরি করে দিতে পারবে? এবং কেটি তো তখনই বলে ওঠে যে নিশ্চয়ই, এটা তো সেই ওষুধটা না যেটাতে স্নো লোটাস ব্যবহার করা হয়। মানে কেটি প্রমাণ করে দেয় যে সে তো পিল বানানো সম্বন্ধে অনেক কিছুই জানতো। এবং তখনই ভেনেসা কেটির হাত ধরে বলে যে কেটি, তোমার এই ওষুধ কিভাবে পয়জনে পরিণত হয় সেটা তুমি কিছুদিন পরেই বুঝতে পারবে। এবং কেটি তো তখনই ভেনেসার মনের কথা বুঝতে পারে। এবং কেটি বুঝতে পারে যে ভেনেসা কিছু একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছে, সে কেবলমাত্র এখানে লিওকে পটাতে চায় এমনটা নয়। এবার লিও তো তখনই ব্যাঙ্কোয়েট থেকে বেরিয়ে যায়, কারণ সে আর কন্ট্রোল করতে পারছিল না এবং সে তার সেই পিছনের দিকের ঘরে লুকোতে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভেনেসাও লিওকে ফলো করে সেখান থেকে বেরিয়ে যায় এবং কেটি সেটা লক্ষ্য করে। এবার আমরা দেখতে পাই রাতের বেলার দৃশ্য। রাতের বেলা ভেনেসা সেই ঘরটার সামনে আসে এবং ভেনেসা মনে মনে ভাবে যে আগের মাসেও আমি দেখেছি লিও এই ঘরে চলে এসেছিল 3 দিনের জন্য, নিশ্চয়ই এই ঘরের মধ্যেই কিছু একটা রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু সে ঘরের দরজা খোলার আগেই কেটি সেখানে আসে। কেটি বলে যে ভেনেসা, তুমি এখানে কি করছো?
এবং ভেনেসা বলে যে আসলে লিও তো শরীরটা খারাপ দেখলাম, তাই আমি ওর জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। কেটি বলে যে খুবই ভালো করেছো, আমাকে খাবারটা দাও, আমি ওকে দিয়ে দেব। তোমার ভেতরে যাওয়ার কোনোই দরকার নেই। তুমি নিশ্চয়ই জানো যে এই জায়গায় কারুর আসার অনুমতি নেই। এবার ভেনেসা তো তখনই বলে ওঠে যে তা কেন, আমি লিওকে নিজের চোখে দেখিয়ে ওকে এই খাবারটা খাইয়ে দিতে চাই। এবার কেটি তো তখনই বলে ওঠে যে আমি তোমাকে আবারও বলছি ভেনেসা, তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমারই বিপদ হতে পারে। এবার ভেনেসা তো তখনই বলে ওঠে যে কেন কেটি, তুমি কি আমাকে হিংসা করছো? তুমি খুব ভালো করেই জানো যে এই বাড়ির সকলের মন আমি জয় করে নিয়েছি, তাই এখন হোক বা পরে লিও আমাকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করবে। তাই জন্য তুমি আমাকে ওর আশেপাশে যেতে দিচ্ছ না, তাই না? এবার কেটি তো তখনই ভেনেসাকে এক চড় মারে, কিন্তু ভেনেসা তখনই ঘরের ভিতর থেকে লিওর আওয়াজ শুনতে পায় এবং সে তো কেটির হাত ধরে টানাটানি করতে থাকে যে কেটি, তুমি আমাকে ছেড়ে দাও, লিও আমাকে বাঁচাও, কেটি আমাকে তোমার সাথে দেখা করতে দিচ্ছে না। এবং লিও তখনই সেখানে বেরিয়ে আসে এবং সে তো তার থাবা দিয়ে ভেনেসাকে সেখানেই খতম করে দিচ্ছিল। এবং কেটি তখনই বলে ওঠে যে লিও, তুমি ওকে মেরো না। এবার ভেনেসা তো তখনই লিওর পা জড়িয়ে বলে যে তুমি দয়া করে আমাকে মেরো না, আমি তোমাকে ভবিষ্যতে বিয়ে করব। এবং তখনই ভেনেসা মনে মনে ভাবে যে আচ্ছা, তার মানে এইটা হচ্ছে লিওর আসল রহস্য। আমি গত 1 মাস ধরে এখানে যা খাটনি খেটেছি সবকিছু এবার কাজে লাগবে। এবার আমি রাজকুমারকে জানাতে পারবো যে আসলে লিওর রহস্যটা কি। এবার কেটি তার এই মনের কথা সবই শুনতে পায়। কেটি বুঝতে পারে যে তার মানে এখানে ভেনেসা এই জন্য এসেছিল। এবার কেটি তো সঙ্গে সঙ্গে ভেনেসার মুখে একটা বিষাক্ত বিষের পিল ঢুকিয়ে দেয় এবং কেটি বলে ওঠে যে ভেনেসা, সত্যি করে বলো যে তুমি এখানে কার হয়ে কাজ করতে এসেছো? ভেনেসা তখনই বলে যে তুমি আগে আমাকে অ্যান্টিডোটটা দাও, তাহলেই আমি তোমাকে বলবো। এবং সে মনে মনে ভাবে যে আমি তোমাকে কখনোই বলবো না যে আমি যুবরাজ এডউইনের হয়ে এখানে কাজ করতে এসেছি, আমি অন্য কোনো ভুলভাল কথা তোমাকে বলে দেব। এবার কেটি তো তার মনের কথা শুনতে পেরেই গেছিল, তাই কেটি মনে মনে ভাবে যে তোমার কথা আমি জেনেই গেছি, তাই তোমাকে আমার আর কোনো দরকার নেই। এবং সে তো আর ভেনেসাকে কোনো অ্যান্টিডোট দেয় না, ফলে সেই বিষের গুলি খেয়ে ভেনেসা সেখানেই মরার জন্য পড়ে থাকে। কিন্তু মৃত্যুর আগেও ভেনেসা তার শেষ কাজ করে দিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে ভেনেসা একটা চিঠির মাধ্যমে তার এই খবরটা যুবরাজ এডউইনকে জানিয়ে দিয়ে যায়। এবং আমরা যুবরাজ এডউইনকে দেখতে পাই। এডউইন জানতে পারে যে তার মানে লিও প্রতি পূর্ণিমার রাতে 3 দিনের জন্য রাক্ষসে রূপান্তরিত হয়। এবং এডউইন বলে যে এখনো আমাদের উত্তর সীমান্তে কিছু বর্বর জাতি আক্রমণ করছে, তাদেরকে সামলানোর জন্য আমার লিওকে দরকার। কিন্তু তাদেরকে হারিয়ে ফিরে এলে লিওকে আমি খতম করে ফেলবো, যাতে এরপর আমি রাজা হতে পারি। আমি চাই না যে কোনো রকম ক্ষমতা আর্মির পাওয়ার লিওর কাছে থাকুক। এবার এইসব কথা যখন এডউইন বলছিল, একজন চর এইসব কথা শোনে এবং আমরা দেখতে পাই যে সে গিয়ে খবরটি দেয় দ্বিতীয় রাজকুমার সেনের কাছে। এবং রাজকুমার সেনও জানতে পেরে যায় যে লিও তার মানে পূর্ণিমার রাতে 3 দিন করে রাক্ষস হয়ে যেত। এবার আমরা অপরদিকে কেটি এবং লিওকে দেখতে পাই। লিও বলে যে কেটি, আমাকে কিছুদিনের জন্য আবার উত্তর সীমান্তে যেতে হবে, কারণ সেখানে আবারও আক্রমণ হয়েছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এবার লিও তো সেখান থেকে চলে যাওয়ার পরই লিওর মা কেটিকে ডেকে পাঠায় এবং আমরা দেখতে পাই যে লিওর মা প্রচন্ডই রেগেছিল এবং লিওর মা ভেনেসার মৃত্যুর জন্য সম্পূর্ণই কেটিকে দায়ী করছিল। লিওর মা বলে যে ভেনেসা আমাদেরই একজন আত্মীয় ছিল, তুমি এতটাই ওর প্রতি জেলাস হয়ে পড়লে যে তুমি ওকে মেরেই ফেললে। এবং কেটি তো তখনই বলে ওঠে যে কিন্তু মা, আপনি একটা কথা বুঝতে পারছেন না, ভেনেসার দেহটা কেন ওই রেস্ট্রিক্টেড এরিয়া থেকে পাওয়া গেছিল, ভেনেসা কেন সেখানে গেছিল সেটা কি আপনার মনে হচ্ছে না? এবং লিওর মা তো তখনই বলে যে মানে মানে ভেনেসা আর তুমি দুজনেই লিওর সেই রূপ দেখেছো? এবং কেটি বলে যে হ্যাঁ, আমি গত রাত লিওর সাথেই কাটিয়েছিলাম। এবার জেনা তো এইসব ব্যাপারে কিছুই জানতো না এবং জেনা বলে ওঠে যে হ্যাঁ, কিন্তু দাদার কি রূপ, তোমরা রাতের বেলা তাদের সাথে কেন ছিলে? দাদার এই সময়টা তো ওর সাথে কেউ থাকে না। এবং লিওর মা তো তখনই সেখান থেকে জেনাকে বার করে দেয়। লিওর মা কেটিকে বলে যে কেটি, তুমি কি সবকিছু সত্যি জানো? তুমি ওকে ভয় পাচ্ছ না? এবং কেটি বলে যে মা, আমার স্বামীর সব রকমটাকেই আমি ভালোবাসি, তাই ওর এই রূপটাও আমার কাছে কিউটই লাগে, আমি ওকে সব দিক থেকেই অ্যাকসেপ্ট করেছি। কিন্তু ভেনেসা ওর ব্যাপারটা ফাঁস করে দেওয়ার চেষ্টা করছিল। ভেনেসা এখানে অন্য একজনের স্পাই হয়ে এসেছিল, তাই জন্যই ওকে সরিয়ে দেওয়া হয়েছে।
এবার লিওর মা তো খুবই খুশি হয় যে আলটিমেটলি লিও এমন একজন স্ত্রীকে পেয়েছে যে কিনা লিওর এই রূপটাকেও ভালোবাসে। এবং লিওর মা বলে যে আসলে লিওর ছোটবেলা থেকেই এই সমস্যা ছিল। এবার কেটি তো তখনই বলে ওঠে যে ছোটবেলা থেকে, মানে জন্ম থেকে। এবং লিওর মা বলে যে তা তো জানি না, কারণ আমি লিওকে 5 বছর বয়সে রাস্তায় পেয়েছিলাম। অসুস্থ অবস্থায় ও রাস্তায় ভিক্ষা করছিল, এবং তখনই আমি লিওকে বাড়িতে নিয়ে আসি। কেউই জানে না যে লিও আমার নিজের ছেলে না, এমনকি জেনাও জানে না যে লিও তার নিজের দাদা নয়। এবং ছোটবেলা থেকেই আমি ওকে মানুষ করেছি। এবার কেটি তো তখনই বলে ওঠে যে সত্যিই মা, তুমিও একজন খুবই উদার মনের মানুষ, না হলে এরকম একটা ছোট বাচ্চাকেই কেউ অ্যাডপ্ট করে? এবং লিওর মা তো বলে ওঠে যে ওরকম অবস্থায় ওইটুকু বাচ্চাকে আমি কি ফেলে দিতে পারতাম? যখন ও ছোট ছিল, একজন মাস্টার আমাদের বাড়িতে এসেছিল এবং সেই কিছু ওষুধ লিওকে দিয়ে গেছিল। সেই ওষুধ খেয়েই ওই ব্যাপারটা কন্ট্রোলে রাখতো। কিন্তু সেই ওষুধও তো প্রায় শেষ হতেই চলেছে। আর একটা মাত্র পিলই রয়েছে যেটা কিনা লিও এমার্জেন্সির জন্য রেখে দিয়েছে। এই বছর ও নিজে নিজেই এই কষ্টটা সহ্য করে। এবার কেটি তো তখনই বলে ওঠে যে সত্যিও অনেক কষ্ট সহ্য করেছে। আমি চেষ্টা করব যেন ওর এই কষ্ট কমাতে পারি। আর ওদিকে আমরা জেনাকে দেখতে পাই যে ভাবছিল যে তার মা মনে হয় কেটিকে ভীষণ শাস্তি দেবে। তার জন্য সে তাড়াতাড়ি করে গিয়ে লিওকে ডেকে আনে, এবং লিও তো বলতে গেলে তার আর্মি ক্যাম্প ছেড়ে এখানে ছুটে আসে যে তার স্ত্রীর কিছু হলো কিনা। এবং সে তো কেটিকে জড়িয়ে ধরে যে কেটি, তোমার কিছু হয়নি তো? লিওর মা তো তখনই বলে যে হয়েছে হয়েছে, আমার সামনে আর এত আদিক্ষেতা করতে হবে না। কিন্তু তোমরা কি জানতে পেরেছো যে ভেনেসাকে কে পাঠিয়েছিল? এবং কেটি তো তখনই বলে যে ভেনেসাকে মনে হয় যুবরাজ পাঠিয়েছিল। এবং লিওর মা বলে যে যুবরাজ আসলে মনে হয় ভীষণ ইনসিকিওর হয়ে পড়েছে, কারণ লোকজন দ্বিতীয় রাজকুমার সেনকে খুবই পছন্দ করছে। তাই এডউইন হয়তো ভাবছে সে রাজা হতে পারবে না। আর তাছাড়া মহারাজের শরীরটাও এখন বেশ দুর্বল রয়েছে, তাই ব্যাপারটা বেশ ক্রিটিক্যাল। তোমরা যা করবে খুবই সাবধানে করো। এবার লিও তো কেটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এবার কেটি তো তখনই লিওকে বলে যে তুমি আমাকে এত ভালোবাসো যে আমার জন্য ওখান থেকে চলে এলে। এবং লিও বলে যে তা বাসবো না, ভগবান তোমাকে আমার কাছে পাঠিয়েছি যাতে আমি তোমাকে বেশি করে ভালোবাসতে পারি। এবং কেটি তো মনে মনে ভাবে যে সত্যি, প্রথমে তো কেবল আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য ভালোবাসার অভিনয় করছিলাম, কিন্তু এই কদিনে আমি সত্যি লিওকে ভালোবেসে ফেলেছি। এবার কেটি তো তখনই বলে যে লিও, তোমার কাছে তো ওষুধের আর একটা পিল মনে হয় আছে, তুমি সেটা আমাকে দেখাবে? তাহলে আমি সেটার ফর্মুলাটা বুঝে সেটা দিয়ে একটা নতুন ওষুধ বানানোর চেষ্টা করব, যাতে তোমার আর কখনোই কষ্ট না পায়। এবং লিও তো তার শেষ পিলটা কেটিকে দিয়ে দেয়, এবং সে কেটিকে কিসি টিসি দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে কেটি এবং লিওর মা একটি টেম্পেলে লিওর জন্য প্রে করতে গেছিল। এবং সেখানেই তাদের সেই মাস্টারের সাথে দেখা হয়, যেই মাস্টার কিনা বহু বছর আগে লিওর জন্য ওষুধ বানিয়েছিল। এবার মাস্টার তো কেটিকে বলে যে তুমি লিওর স্ত্রী, তোমার সাথে আমার গোপনে কিছু কথা রয়েছে। এবং মাস্টার কেটিকে দুটি ড্রাগনের শিং দেয়। মাস্টার বলে যে যে ওষুধটা আমি বানিয়েছিলাম তাতে অনেক সাধারণ জিনিস ছিল, যেগুলো তুমি সহজেই পেয়ে যাবে, কিন্তু তার মধ্যে একটা রেয়ার জিনিস ছিল, ড্রাগনের এই দুটো শিং। ছোটবেলায় লিওর থেকে এই শিং দুটি খসে পড়েছিল, এবং সেটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম নিজে ব্যবহার করার জন্য। তাই এটা আমি এখন তোমায় ফিরিয়ে দিচ্ছি। আশা করছি এটার সাহায্যে তুমি লিওকে বাঁচিয়ে তুলতে পারবে। এবার কেটি তো সেই হর্ন দুটি নিয়ে নেয়, এবং সে সেই শিং দুটি হাতে ধরে বলতে থাকে যে লিও, তোমাকে সারিয়ে তোলার জন্য আমি সবচেয়ে স্পেশাল জিনিসটা পেয়ে গেছি। এবং তখনই সে লিওর আওয়াজ ওই শিংয়ের মধ্যে থেকে শুনতে পায়। মানে জিনিসটা অনেকটা লিওর সাথে একটা মেন্টাল কানেকশন তৈরি করেছিল, অনেকটা টেলিফোনে কথা বলার মতো। সে লিওর সমস্ত কথা শুনতে পাচ্ছিল, এবং লিও কেটির সমস্ত কথা শুনতে পাচ্ছিল। আর লিও তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতেই কেটির সমস্ত কথা শুনছিল। মানে আজকালকার বয়ফ্রেন্ডরা তো একটা রিপ্লাই দিতেও অনেক ঘন্টা লাগিয়ে দেয়, কিন্তু লিও কিন্তু যুদ্ধ করতে করতেও কেটির সাথে কথা বলছিল। যাই হোক, এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লিও দেখে যে তার হাতের স্কেলগুলোই ফিরে আসছে। এবং সে তো তখনই আবার মেন্টালি কেটির সাথে কানেক্ট করার চেষ্টা করে। কেটি বলে যে তোমার ওখানে সব ঠিকঠাক আছে তো? তোমার কি আমাকে দরকার? আমি ওখানে যাব। এবং লিও মনে মনে যদিও তার স্ত্রীকে মিস করছিল, কিন্তু তবুও সে বলে যে না কেটি, তার কোনোই দরকার নেই। আমি এখানে একজন ডাক্তারকে খুঁজে পেয়েছি, তারও বেশ ভালোই মেডিসিন নিয়ে জ্ঞান আছে। এখানে বড্ড বিপদ, তুমি এখানে এসো না।
এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে কেটি তো নানা রকম এক্সপেরিমেন্ট করে একখানা বড় ওষুধের গোল্লা বানিয়ে ফেলেছিল এবং কেটি ভাবছিল যে এটা যতক্ষণ না লিও পরীক্ষা করছে ততক্ষণ তো বোঝা যাবে না যে এটা কার্যকর কিনা। কিন্তু তখনই হঠাৎ কেটির বমি বমি ভাব লাগে এবং কেটি নিজের পালস চেক করে বুঝতে পারে যে কেটি প্রেগনেন্ট। এবং এই খবর শুনে তার বাড়ির সকল লোক তো ভীষণই খুশি হয়। কিন্তু অপর দিকে আমরা লিওকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে লিওর সাথে একজন সৈন্য দেখা করতে এসেছিল, কিন্তু লিও তাকে চলে যেতে বলে কারণ লিও ততক্ষণে ড্রাগন রূপ ফিরে আসছিল, কারণ সেই দিন পূর্ণিমার রাত ছিল। কিন্তু সেই সৈন্যটি তো তখনই বলে ওঠে, জেনারেল লিও, তোমার সব সৈন্যরা যদি জানতে পারে যে তুমি আসলে একটা শয়তান রাক্ষস, তাহলে কি তারপরেও তারা তোমাকে সম্মান জানাবে? এবং সে তো তখনই তার সৈন্যদের সেখানে ডেকে নেয় এবং আমরা বুঝতে পারি যে এই লোকটি আসলে যুবরাজ এডউইনের লোক ছিল। কিন্তু সেই সৈন্যদের মধ্যে থেকে একজন এই লোকটাকে খতম করে দেয়। এবার লিও তো তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এই লোকটাকে খতম করে আমাকে বাঁচালে, তুমি আসলে কার লোক? এবং সেই সৈন্যটি জানায় যে সে দ্বিতীয় রাজকুমার সেনের লোক। এবার সেন তো আগেই খবর পেয়ে গেছিল যে লিওর এরকম একটা অসুস্থতা আছে এবং সে এটাও বুঝে গেছিল যে এডউইন এটার বিরুদ্ধে কিছু একটা করবে। তাই সেন আগে থেকেই নিজের লোক লিওর কাছে পাঠিয়ে রেখেছিল যাতে কিনা সে লিওকে প্রোটেক্ট করতে পারে, যাতে পরে সেন রাজা হলে লিও তাকে সাপোর্ট করে। এবার লিও তো তখনই কেটির সাথে আবারও কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু লিও কোনোভাবেই কেটির সাথে যোগাযোগ করতে পারে না এবং লিও ঠিক করে যে পরের দিনই সে বাড়িতে ফিরে যাবে। এবার পরের দিন আমরা কেটিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সকালবেলা হঠাৎই জেনা সেখানে কান্না করতে করতে আসে এবং জেনা বলে ওঠে যে কেটি, গতকাল লিওর ওপর হামলা হয়েছিল, লিও মনে হয় ভীষণই অসুস্থ হয়ে পড়েছে। এবার কেটি তো সঙ্গে সঙ্গে বলে যে তাহলে এখনই আমি ওর কাছে যাচ্ছি। কিন্তু জেনা বলে যে না না, তোমার এখন ওখানে যাওয়া যাবে না, কারণ তোমার বেবির যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে? এবং জেনা তো তখনই মনে মনে ভাবে যে আমি যে কি করে বৌদিকে বলি যে লিও যখন যুদ্ধক্ষেত্রে গেছিল ও একজন ফিমেল ডক্টরকে নিজের সঙ্গে করে নিয়েছিল তার দেখভাল করার জন্য, কিন্তু সবাই বলছে যে ওই ফিমেল ডক্টরের সাথে দাদার নাকি কিছু একটা সম্পর্ক হয়েছে। কেটি যদি এটা জানতে পারে তাহলে তো ওর খুব খারাপ লাগবে। কিন্তু কেটি তো জেনার এই মনের কথা বুঝতেই পেরেছিল, কিন্তু কেটি কোনো রিয়াক্ট করতে পারে না যেহেতু সে এই রহস্যটা কারোর কাছে বলতে পারে না যে সে মনের কথা বোঝে। এবার কেটি তো টুকুনি ঠিক করে যে ও, তুমি একদিন যুদ্ধে গিয়ে আবার অন্য একটা মহিলাকে নিয়ে আসছো, তাহলে আমিও তোমার বাচ্চা নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এবং কেটি তো পোঁটলা পুঁটলি নিয়ে রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছিল, কিন্তু তখনই বাড়িতে লিও ফিরে আসে। এবার লিও তো বলে ওঠে যে কেটি, তুমি কোথায় যাচ্ছ? এবং কেটি লিওকে দেখে বুঝতে পারে যে আচ্ছা, লিওকে দেখে তো মনে হচ্ছে না ওর খুব একটা বেশি কিছু ইনজুরি হয়েছে, তাহলে ওই মহিলা ডাক্তারকে আনার জন্যই এত বাড়াবাড়ি নাকি? কিন্তু তখনই লিও তাকে জড়িয়ে ধরে এবং লিও বলে যে কেটি, আমি তোমার থেকে ড্রাগনের গন্ধ পাচ্ছি, তার মানে কি তুমি আমার সন্তানের মা হতে চলেছো? এবং কেটি বলে যে তোমার সন্তান না ছাই, এটা শুধুমাত্র আমার সন্তান। তুমি যুদ্ধক্ষেত্রে গিয়ে অন্যান্য মহিলাদের সাথে প্রেম প্রীতি করবে আর তারপরে এসে বলবে যে আমার সন্তান, আমি কখনোই মেনে নেব না। এবং লিও তো তখনই বলে যে কি বলছো তুমি, বাইরের লোকেরা এইসব গুজব ছড়াচ্ছে, এসব আমি কখনোই করিনি, আমি এক্ষুনি ওই মেয়েটাকে ডাকছি এবং তাকে আমি এক্ষুনি হত্যা করব। এবং সে তো তখনই জয়ী বলে সেই ডাক্তারটিকে ডাকে এবং কেটি তো তাকে দেখেই চিনতে পারে। কেটি বলে যে জয়ী, তুমি এখানে কি করছো? এবং জয়ীও তো কেটিকে চিনতে পারে। লিও বলে যে তোমরা দুজন দুজনকে আগে থেকেই চেনো? এবং কেটি বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার এই জুনিয়রের সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে, তুমি এখন যাও, আমার ওর সাথে কিছু কথা বলার আছে। এবার জয়ী ছিল কেটিরই ল্যাবের জুনিয়র এবং জয়ীও কোনো না কোনো ভাবে এখানে টাইম ট্রাভেল করে চলে এসেছিল। জয়ী বলে যে আমিও এই নভেলটা পড়ার সময় টাইম ট্রাভেল করি এবং এখানে আসার পরই সিস্টেম আমাকে একটা মিশন দেয় যে এই নভেলের যে হিরো আমাকে কাকে সাহায্য করতে হবে। এবার কেটি তো তখনই জিজ্ঞাসা করে যে কিন্তু এই নভেলের মেন লিড তাহলে কে? এবং তখনই জয়ী জানায় যে এই নভেলের মেন লিড হলো যুবরাজ এডউইন। আমি যদি এডউইনকে সাহায্য করতে পারি তাহলেই আমি আমার মিশন কমপ্লিট করে আবারও বর্তমান সময় অর্থাৎ ভবিষ্যতে ফিরে যেতে পারবো। কিন্তু আমি যখন এই দুনিয়ায় টাইম ট্রাভেল করি আমার জ্ঞান ফিরে গোবি মরুভূমিতে, জন্যই তো আমাকে জেনারেল লিওর আশ্রয় নিতে হয়। এবার কেটি তো তখনই বলে ওঠে যে আচ্ছা, তুমি তো নভেলটা পুরোটা পড়েছো, আচ্ছা লিওর শেষ অব্দি গল্পে কি হয়েছিল? এবং তখনই জয়ী বলে যে লিও তো মারা গেছিল।
কিন্তু আমাকে আমার সিস্টেম বলেছে যে যদি আমরা অন্যান্য কাজগুলো একটু বদলে দিই তাহলে হয়তো গল্পের এন্ডিং চেঞ্জ করা যেতে পারে। তাই আমরা লিওর এই মৃত্যুটা আটকাতে পারবো। আর তাহলে আমি আমার মিশন কমপ্লিট করে যখন ভবিষ্যতে ফিরে যাব তোমাকেও সাথে নিয়ে যাব। এবং তখনই তো সেখানে লিও ঢুকে পড়ে এবং বলে যে তুমি আমার স্ত্রীকে কোথায় নিয়ে যাবে। মানে লিও তো তাদের এই কথাটা শুনে ফেলেছিল এবং সে সেখানে এসে জয়ীর ওপর হম্বিতম্বি করছিল। যাই হোক, এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে কেটি, লিও, জয়ী এরা সকলেই রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয়। কারণ এবার তাদের যা করতে হতো তা তো রাজধানীতে গিয়েই করতে হতো। আর তারা যদি এই ঘটনাক্রম ঠিকমতো না সাজাতে পারতো তাহলে কি লিওর মৃত্যুও হতে পারতো। এবং তারা ঠিক করেছিল যে তারা দ্বিতীয় রাজকুমার সেনের হয়ে কাজ করবে। এবার লিও, কেটি এবং তার সাথে জয়ী তো রাজপ্রাসাদে এসে হাজির হয় এবং সেখানে আমরা যুবরাজ এডউইনের একজন লোককে দেখতে পাই এবং সেই কর্মচারীটি বলে ওঠে যে যুবরাজ এডউইন লিওর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। কিন্তু লিও তো তখনই বলে যে আমার শরীর ভীষণই অসুস্থ, আমি ভীষণই ইনজিওর্ড, আমার একদিন রেস্ট দরকার। এবং সেই লোকটি তো তখনই বলে যে আমিও চিকিৎসাবিদ্যার কিছু জানি, আমি কি চেক করতে পারি যে তুমি আদেও অসুস্থ কিনা। এবং লিও তো তখনই তার মুখে রীতিমতো রক্ত ছিটিয়ে দেয় যে হ্যাঁ আমি খুব অসুস্থ। এবং এই বলে তারা তো রাজপ্রাসাদে ঢুকে পড়ে। এবার আমরা সেই রাতের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে কেটি যখন ঘুমাচ্ছিল তার স্বপ্নে আসে আসল কেটি, অর্থাৎ যে কিনা সেন বংশের মেয়ে কেটি ছিল, অর্থাৎ যে মারা যাওয়ার পর তার দেহে ভবিষ্যতের কেটি টাইম ট্রাভেল করেছিল। এবং আমরা দেখতে পাই যে সেই আসল কেটির চোখ দিকে তো রক্তের মতো জল গড়াচ্ছিল। এবার ভবিষ্যতের কেটি তো বলে ওঠে যে তুমি এখানে কি করছো, তুমি কি আমাকে কিছু জানাতে এসেছো। এবং সেই অতীতের কেটি বলে যে তুমি আমার হয়ে বদলা নিও, আমার পরিবারকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমি চাই যাতে তুমি সেই বদলা নাও, তাহলেই আমার আত্মা কেবলমাত্র শান্তি পাবে। এবং কেটি এই স্বপ্ন দেখে উঠে পড়ে। সে ঠিক করে যে সেন পরিবারকে যে রাজদ্রোহের অভিযোগে হত্যা করা হয়েছিল তার বদলা সে নেবে। এবার পরের দিন সকালেই কেটির কাছে একটি নিমন্ত্রণ আসে, যেটা কিনা দ্বিতীয় রাজকুমার সেনের তরফ থেকে ছিল। এবার কেটি তো বুঝতে পারে না যে দ্বিতীয় রাজকুমার তাকে কেন ডাকবে। এবং ফুয়াও জানায় যে দ্বিতীয় রাজকুমার না, বরং তার সাথে যে মহিলাটি, অর্থাৎ তার যে গার্লফ্রেন্ড বা বলা যায় প্রেমিকা থাকে, সেই ডেকে পাঠিয়েছে। এই কথা শুনে জয়ী তো বলে ওঠে যে দ্বিতীয় রাজকুমার সেনের গার্লফ্রেন্ড, শুনেছি সে নাকি কোনো এক ডিমনিস, তাকে নাকি কোনো এক ফক্স মাউন্টেন থেকে ধরে আনা হয়েছে এবং সে খুবই ভয়ঙ্কর, কেটকে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে। এবং তারা তো সেন এবং তার প্রেমিকার সাথে দেখা করতে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে সেই মহিলাটি আর কেউ না, সেটা ছিল কেটিরই দিদি অলিভিয়া। এবং অলিভিয়া আগে থেকেই দ্বিতীয় রাজকুমার সেনের সাথে সম্পর্ক গড়ে তুলে, যাতে কিনা অলিভিয়া সেন পরিবারের এই হত্যার বদলা নিতে পারে। মানে বোন এবং দিদি দুজনেই এক পথে চলছিল এবং উপন্যাসের আসল নায়িকা আসলে অলিভিয়াই ছিল। এবার অলিভিয়া তো তখনই বলে ওঠে যে কেটি, তোমায় কোনো চিন্তা করতে হবে না, মহারাজ যেটা করেছে তার শাস্তি তো আমি মহারাজকে দেবই। কিন্তু মহারাজ এখন প্রচন্ড অসুস্থ এবং অসুস্থ হওয়ার আগে মহারাজ একবার বলেছিল যে সে দ্বিতীয় রাজকুমারকেই মহারাজা বানাতে চায়। তারপরেই যুবরাজ এডউইন মহারাজকে বিষ দিয়ে অসুস্থ করে রেখেছে, যাতে মহারাজ কোনো রকম উইল না লিখেই মারা যায়। এবার মহারাজ যদি হঠাৎ করেই মারা যায় তাহলে ন্যাচারালি যুবরাজ এডউইনই রাজা হবে। মহারাজ যদি আগে থেকে কোনো রকম ইচ্ছা প্রকাশ করতে না পারে তাহলে তো সেনের রাজা হওয়ারও আর কোনোই সুযোগ থাকবে না। এবং তাই জন্যই তারা চেষ্টা করছিল মহারাজকে কিছুক্ষণের জন্য হলেও বাঁচিয়ে তোলার। কিন্তু মহারাজকে কিন্তু অলিভিয়া, কেটি এবং দ্বিতীয় রাজকুমার সেনও প্রচন্ড ঘৃণা করত। কারণ অলিভিয়া এবং কেটির সেন পরিবারের এই হত্যাকাণ্ডের জন্য মহারাজ দায়ী ছিল এবং সেনের মায়ের মৃত্যুর জন্য মহারাজ দায়ী ছিল। তাই তারা ঠিক করে যে যে কোনোভাবে তারা মহারাজকে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে তুলবে। এবং তখনই তো কেটির মাথায় একটা বুদ্ধি আসে। কেটির মনে পড়ে যায় যে জয়ী তো টাইম ট্রাভেল করেছেই সেনকে সাহায্য করার জন্য এবং জয়ীর সিস্টেমের মিশন হচ্ছে সেনকে সাহায্য করা। এবং জয়ী আর কেটি দুজনেই হচ্ছে চিকিৎসক, সুতরাং তারা চিকিৎসক সেজে মহারাজকে সাহায্য করতে যাবে। এবার আমরা দেখতে পাই যে মহারাজের চিকিৎসার জন্য সেখানে তো অনেক ডাক্তারদের ডাকা হয়েছিল। এবার এডউইন চাইছিল না যে মহারাজ ঠিক হোক, তাই জন্য সে বেছে বেছে তাদের মধ্যে থেকে একজন মহিলা ডাক্তারকে বেছে নেয়, যেটা আসলে ছিল জয়ী। সে ভেবেছিল যে এরা হয়তো বিশেষ কিছু করতে পারবে না, কিন্তু তাতে তো সাপে বরই হয়েছিল। এবার জয়ী আর কেটি তো মহারাজের ঘরে প্রবেশ করে
এবং আমরা দেখতে পাই যে মহারাজ সেখানে প্রায় অবচেতন অবস্থায় ছিল। এবার জয়ী তো তখনই বলে যে এবার আমরা মহারাজকে ঠিক করব কি করে। এবং কেটি বলে যে আমার কাছে কোনো ওষুধ নেই ঠিকই, কিন্তু ওষুধের থেকেও মহামূল্যবান একটা জিনিস আছে। এবং সে তখনই লিওর সেই ড্রাগনের সিংটা দেখায়, যেটা কিনা একটা ভীষণই উপকারী এবং মূল্যবান জিনিস ছিল। এবার সেইটা ব্যবহারের ফলে মহারাজের তো জ্ঞান ভাঙে, কিন্তু মহারাজ এতটাই অসুস্থ এবং ট্রমাটাইজ ছিল যে মহারাজ মুখে কোনো কথা বলতে পারছিল না। এবার এই খবর পাওয়া মাত্রই এডউইন আর সেম তো সেখানে ছুটে আসে। এবার এডউইন তো মনে মনে খুশি হয় যে মহারাজ জেগে উঠলেই বা কি হয়েছে, মহারাজ কথা তো বলতে পারছে না। এবার কেটি তো ভাবে যে মহারাজ যদি কথা বলতে না পারে তাহলে মহারাজ উইলটা চেঞ্জ করবে কি করে। এবং জয়ী জানায় যে মহারাজ আর বেশি দিন বাঁচবে না, হয়তো ৩-৪ দিনই বড়জোর বাঁচবে। এবং সেন তখনই বলে যে তাহলে এই ডক্টরদের এখানেই থাকতে দেয়া হোক, মহারাজ যতদিনই বাঁচুন না কেন এরা কাছাকাছি থাকলে মহারাজ ঠিক থাকবেন। আসলে সেন জানতো যে যদি এই ডাক্তার অর্থাৎ কেটি আর জয়ীকে প্রাসাদ থেকে বাইরে বার করা হয় তাহলে কিন্তু এডউইন তাদের তখনই মেরে দেবে, কারণ এডউইন চাইবে না যে এই ডাক্তাররাই আবার মহারাজকে আরো বেশি সুস্থ করে তুলুক। একমাত্র প্রাসাদের ভেতর থাকলেই তারা সবচেয়ে সেফ থাকতে পারবে। এবার এডউইনও তো সেই কথা মেনে নিতে বাধ্য হয় এবং সে বলে যে ঠিক আছে, ওরা যখন এখানে আছে তাহলে প্রাসাদেই থাকুক। এবং তখনই তো মহারাজ মনে মনে বলে ওঠে যে তোমরাই আমার প্রাণ বাঁচালে। এবং কেটি বুঝতে পারে যে মহারাজ মুখে কথা বলতে না পারলেও মহারাজের মনের কথা তো কেটি বুঝতে পারবে। এবং কেটি বলে যে জয়ী, এখনই আমি তোমাকে একটা দারুণ খেল দেখাবো, দেখো। এবার কেটি তো মহারাজের সামনে গিয়ে বলে যে মহারাজ, আপনি কি জানেন আপনি কি পাপ করেছেন? এবার মহারাজ তো মনে মনে বলে ওঠে যে পাপ, এই পাগলটা আবার কোত্থেকে এলো, দাসরা তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও। কিন্তু সে তো মুখে বলতে পারছিল না, সে কেবল মনেই ভাবছিল। এবং কেটি সেই মনের কথা শুনে বলে ওঠে যে পাগল, আমি কিন্তু পাগল নই, আমি আপনার মনের কথা সবকিছুই বুঝতে পারছি, আমি স্বর্গ থেকে নেমে আসা একজন ইমমর্টাল। এবার মহারাজ তো চমকে যায় যে এ আমার মনের কথা বুঝছে কি করে। এবং মহারাজ আবারও মনে মনে বলে ওঠে যে আমাকে আপনি বাঁচান, আপনি স্বর্গ থেকে নেমে এসেছেন। এবং কেটি তখনই বলে যে আমাদের কিন্তু এখানে দ্বিতীয় রাজকুমার সেন ডেকে এনেছে, এবং সেন তার বাবাকে নিয়ে এত চিন্তিত দেখেই আমি স্বর্গ থেকে নেমে এসেছি আপনার দেখভাল করার জন্য, যাতে আপনি ঠিক হয়ে যান। আপনার উচিত সেনকেই পরবর্তী রাজা বানানো, কিন্তু আপনার বড় ছেলে অর্থাৎ যুবরাজ এডউইন কিন্তু চারিদিকে নানা রকমের নষ্টামো করে বেড়াচ্ছে। আপনি যদি ঠিক সময় মতো সিদ্ধান্ত না নেন তার পাপের শাস্তি আপনাকে পেতে হবে, আপনি বুঝেছেন তো? এবার মহারাজ তো বুক ধরে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি। মানে কেটি এখানে মহারাজকে ম্যানিপুলেট করে দেয় যাতে মহারাজ এডউইনকে সরিয়ে সেনকেই রাজা বানায়। কিন্তু সেন কি করে রাজা হবে যদি না মহারাজ কথা বলতে পারে। এবার কেটি আর জয়ী তো সেখান থেকে বেরিয়ে আসে এবং আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে মহারাজের অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছিল এবং মহারাজের প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এবং এডউইন তো ভেবেই নিয়েছিল যে সেই এবার রাজা হবে। কিন্তু তখনই সেখানে হুইল চেয়ারে করে মহারাজকে বসিয়ে কেটি এবং জয়ী নিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে মহারাজ আসলে আগের থেকে অনেকটা সুস্থই হয়েছিল এবং মহারাজ কথাও বলতে পারছিল। এবার এডউইন তো বলে ওঠে যে আমার পারমিশন ছাড়া মহারাজকে এখানে কে এনেছে। এবং মহারাজ বলে যে কি, তুমি আমাকে থামাবে? এডউইন বলে যে বাবা সেটা না, আসলে আমার চিন্তা করছিল যে তোমার শরীরটা তো ভালো না, তাই জন্য তোমার বাড়ি ফিরে গিয়ে রেস্ট নেওয়া দরকার। এবং মহারাজ বলে যে আমার শরীর ভালো না, তার দোষটা কার? তার দোষ তো তোমারই নাকি? তা আমি কি এখানে সবার সামনে আসল কথাটা বলবো, নাকি তুমি নিজেই সেটা স্বীকার করবে? আসলে এডউইনই তো বিষ দিয়ে মহারাজকে এতদিন অসুস্থ করে রেখেছিল। এবং এডউইন বলে ওঠে যে এতদিন তো তুমি অসুস্থ ছিলে, এখনই হঠাৎ আমার সমস্ত প্ল্যান নষ্ট করতে এখানে চলে এলে কেন? এবার মহারাজ তো এডউইনের ওপর প্রচন্ড রেগে যায় এবং এডউইন বলে ওঠে যে আমি তোমার কোনো কথাই শুনবো না, এত বছর ধরে আমি তোমার সব কথা মেনে চলেছি, তোমার সমস্ত কাজে তোমায় সাথ দিয়েছি, এই সিংহাসন এখন আমারই। এবং তখনই সেন বলে ওঠে যে তাই, তা সিংহাসন পাওয়ার জন্যই তুমি বাবাকে বিষ দিয়েছিলে? এডউইন বলে যে বিষ দিয়েছি, বেশ করেছি, এটাই মহারাজ ডিজার্ভ করে। এবার তখন সভাসদরা তো বলে ওঠে যে ই আবার কি, এডউইনের এই কোন রূপ আমরা দেখতে পাচ্ছি। এবং সেন তো তখনই এডউইনের এক এক করে সমস্ত পোল খুলে দেয়। সেন বলে ওঠে যে কেটি এবং অলিভিয়ার পরিবার অর্থাৎ মন্ত্রী সেনের পরিবারকে হত্যা করেছিল আসলে রাজকুমার এডউইন। এতদিন ধরে বন্যার জন্য একটি অঞ্চল ভেসে যাচ্ছে, কিন্তু সেখানকার সব টাকা মেরে নিচ্ছে এডউইন। এডউইন নানা রকমের ঘুষ খেয়ে লোকজনের টাকা মেরে
নিজের ধন সম্পত্তি বাড়িয়েছে। এবার সেন তো বলে যে আমি কি আরো বলবো নাকি এইটুকুই যথেষ্ট। এবং তখনই এডুইন বলে ওঠে যে আমি যা করেছি বেশ করে, আর এখন সমস্ত আর্মিও আমার আন্ডারে, তাই তোমরা এখানে যারা আছো আমাকে ভালোই ভালোই রাজা মেনে না, না হলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না। এবং এডউইনের সৈন্যরা সেখানে তীর ধনুক নিয়ে এসে পড়ে। এবার মহারাজ তো তখনই বলে ওঠে যে এক্ষুনি জেনারেল লিওকে ডাকো, লিওই আমাদের বাঁচাতে পারে। কিন্তু এডউইন বলে ওঠে যে লিও তোমায় বাঁচাবে? কোথায় বাঁচাবে? স্বপ্নে? লিওকে আমি অলরেডি বর্ডারে পাঠিয়ে দিয়েছি, সেখানেও কিছুদিনের মধ্যেই মরে যাবে। আর তুমি কি ভেবেছো তুমি চিকিৎসক সেজে আমার কাছে আসলে আমি তোমায় চিনতে পারবো না? আমি খুব ভালো করেই প্রথমে জেনে গেছি যে তুমি হচ্ছ লিওর স্ত্রী কেটি। তোমাদেরকে আর কেউ বাঁচাবে না। আর সবার আগে তো আমি মহারাজকে মারবো। এবং এই বলে সে তো নিজেই তীর ধনুক তুলে নেয় মহারাজকে মারার জন্য। কিন্তু তখনই সেখানে এক গোল্ডেন ম্যাজিক্যাল লাইট এডউইনের হাত থেকে সমস্ত তীর ধনুক ফেলে দেয়, এবং সেটা ছিল লিও, অর্থাৎ আমাদের ড্র্যাগন লিওর ক্ষমতা। এবার মহারাজ তো তখনই বলে ওঠে যে লিও, আমি জানতাম যে তুমি আমাকে বাঁচাবে। এবং আমরা জানতে পারি যে মহারাজ অনেকদিন আগে থেকেই লিওর এই ক্ষমতার ব্যাপারে জানতো, কিন্তু মহারাজ ইচ্ছা করে এই ব্যাপারটা চেপে রেখেছিল, কারণ মহারাজ জানতো যে লিওকে তার প্রয়োজন হবে। এবার মহারাজ তো তখনই মনে মনে ভাবে যে ভালোই হয়েছে লিওকে আমি এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আর লিওকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। এরপরও যদি লিওকে বাঁচিয়ে রাখি ও আমারই পথের কাঁটা হতে পারে। এবার ততক্ষণে তো এডউইনকেও মহারাজের সৈন্যরা ধরে নিয়েছিল, কিন্তু মহারাজের এই মনের কথা কেটি বুঝতে পারে। এবং কেটি মনে মনে ভাবে যে মহারাজ, তার মানে আপনি এত কিছুর পরও এইরকম শয়তানি ভাবছেন। এবং মহারাজ তখনই বলে যে সেন পরিবার আমাদের সাথে রাজদ্রোহ করেছিল, সুতরাং কেটি, অলিভিয়া এবং লিও এদের সকলকেই হত্যা করা হবে। কিন্তু তখনই তো সেখানে অলিভিয়া আসে, এবং অলিভিয়া এসে তার বিষাক্ত সূচ দিয়ে মহারাজকে হত্যা করে। এবং তারপর একমাত্র রাজকুমার সেনই বেঁচে ছিল, তাই পরবর্তী রাজা হয় রাজকুমার সেন। মানে কেটির পরিবারের বদলা কেটি এবং তার দিদি নেয়। এবং জয়ী যে মিশন নিয়ে এখানে এসেছিল, জয়ীও সেই মিশন কমপ্লিট করতে পারে। এবার জয়ীর সিস্টেম তো তখনই তাকে বলে যে জয়ী, তুমি কি তাহলে এবার ভবিষ্যতে ফিরে যেতে চাও? কিন্তু জয়ী বলে যে না, সে তো এবার থেকে এখানেই থাকতে চায়। এবং আমরা দেখতে পাই যে সেনকে তো রাজা হিসাবে ঘোষণা করা হয়। এবং সেই দিন কেটি, অর্থাৎ অতীতের যে কেটি ছিল, সেই কেটির আত্মাও শান্তি পায়। এবং তখনই আমরা দেখতে পাই যে কেটিরও তো পেটে ব্যথা শুরু হয়। আসলে কেটি তো প্রেগনেন্ট ছিল। এবার কেটি তো বলে যে আমার কি তাহলে ড্রাগন বাচ্চা হবে নাকি আমি ডিম পারবো? এবং আমরা দেখতে পাই যে কেটি একটি ড্রাগন ডিমের জন্ম দেয়। এবং এখানেই আমাদের এই মিষ্টি ড্রামাটা শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর কেটি আর লিওর মধ্যে যে দুষ্টু মিষ্টি সম্পর্কটা ছিল সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর তোমরা কি ড্রামা দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। এটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং মজাদার চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটায় ক্লিক করে দিও, তাহলে কিন্তু ড্রামাগুলো চটপট দেখতে পাবে। দেখা হবে পরের ভিডিওতে।